আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? সবার সবার কি অবস্থা? তো সবাই আমরা একটু দ্রুত চলে আসি, সবাই একটু দ্রুত চলে আসি। আর ভাইয়াকে একটু জানাই সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা, ভাইয়া সবকিছু পারফেক্ট আছে কিনা। তো সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আমরা আমাদের আজকে মিশন নাম্বার 2 শুরু করব। আমরা লাস্ট ক্লাসে প্রায় 8টা টপিক শেষ করছিলাম। 8টা টপিক ছিল প্রথম পত্রের উপর। আজকে আমরা আরো 2টা টপিক ইনশাল্লাহ শেষ করব। আরো বেশি যতটুকু পারা যায় ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। কিন্তু আমি দেখছি আমার অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টিং এর যে অবচয় আর আর্থিক বিবরণী, এটা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আছে, বিশেষ করে আর্থিক বিবরণী। এবং এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য সবচেয়ে হট টপিক, আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী। এটা হচ্ছে সবচেয়ে হট টপিক। এটা থেকে প্রশ্ন কখনোই মিস যাবে না এবং এখান থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন হবে। যেখানে আমার 25টা এমসিকিউ, 30টা 35টা, ওইখানে ওরা এখান থেকে 3টা থেকে 4টা করে এমসিকিউ দিয়ে দিবে শুধুমাত্র আর্থিক বিবরণী থেকে। সো ইনশাল্লাহ ভাইয়া এ টু জেড খুব ভালো করে বোঝাবো। নিজেরাও বোঝার চেষ্টা করবেন, অ্যান্সার করার চেষ্টা করবেন। যেহেতু এতদিন পড়াশোনা করছেন, অবশ্যই খুব ভালো করে পারেন। ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু কষ্ট করে, রেগুলার একটা কথা ভাইয়া, জাস্ট একটু কষ্ট করে নিজের যে ফ্রেন্ডগুলো আছে ফ্রেন্ডদেরকে কষ্ট করে একটু মেনশন করে দেন। আর ক্লাসটা নিজেদের গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ বলেন বা নিজের টাইমলাইনে বলেন, একটু কষ্ট করে শেয়ার করে রাখেন। একটু কষ্ট করে শেয়ার করে রাখেন। ভাইয়াকে জাস্ট 2টা মিনিটের জন্য এই কাজটা করেন, দেন আমরা আর কথা বাড়াবো না। আমরা সরাসরি পড়ায় চলে যাব। আমরা সরাসরি পড়াতে চলে যাব। সরাসরি আমরা পড়াতে চলে যাব। সো ভাইয়ের জন্য জাস্ট এই 2টা কাজ করেন। ওকে, ক্লিয়ার ভাইয়া। ভাইয়ার জন্য জাস্ট এই 2টা কাজ। একটা হচ্ছে ভাইয়া একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যাতে সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারে। এবং নিজের টাইমলাইনে বলেন বা আপনাদের যে বিভিন্ন গ্রুপ আছে, অবশ্যই গ্রুপ আছে, গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো ভাইয়া 2টা মিনিট সময় নিব, 2টা মিনিট সময় নিব। 7টা 21 বাজে, আমরা ইনশাল্লাহ 2-1 মিনিট পরে শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু কষ্ট করে আমার জন্য শুধুমাত্র আমার জন্য এই কাজটা একটু করেন। আর সবাই একটু রেডি হয়ে যায়, আমি পড়ার দিকে আগে যাচ্ছি। আমরা লাস্ট 109 পর্যন্ত শেষ করছিলাম, লাস্ট আমরা 109 পর্যন্ত শেষ করছি। আজকে আমরা 9 এর পরবর্তীগুলো শেষ করব। সো ইনশাল্লাহ যতটুকু পারা যায়, 70টা 80টা 90টা আমরা যা পারি ইনশাল্লাহ শেষ করব। সো ভাই আর একটু একটু কষ্ট করে বাকিদেরকেও নিয়ে আসেন। কালকে আমরা অনেকেই ছিলাম, আজকে অনেকেই নাই। কালকে আমরা অনেকেই ছিলাম, অনেকেই নাই। হ্যাঁ, বন্দুকের গুলি মিস যাবে কিন্তু আর্থিক বিবরণ থেকে প্রশ্ন মিস যাবে না। সুন্দর একটা কথা ভাইয়া। বন্দুকের গুলি মিস যাবে কিন্তু আর্থিক বিবরণ থেকে প্রশ্ন মিস যাবে না। প্রশ্ন করার মতো অনেকগুলো টপিক আছে, থিওরি বলেন, আর্থিক বিবরণের থিওরি, বিবরণীর অংশ, আরো অনেক কিছু আছে ভাই। এখানে ম্যাথ তো প্রচুর, ম্যাথ প্রচুর ম্যাথ। তারপর আপনার কর কমিশন আছে। ওকে, তাহলে আমরা চলে আসছি। তো সবাই একটু রেডি কিনা একটু জানান। ভাইয়া সবাই রেডি? সবাই রেডি কিনা? রেডি হলে আমরা পড়ায় শুরু। পড়ার মাঝে আর কোনো কথা নাই। আমরা আজকে অবচয় শেষ করব, আর্থিক বিবরণী শেষ করব। সো সবাই রেডি কিনা ভাইয়া? সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা? সো প্রশ্ন দেখবে অ্যান্সার করব, প্রশ্ন দেখবে অ্যান্সার করব, প্রশ্ন দেখবে অ্যান্সার করব। সবাই রেডি ভাইয়া? সবাই রেডি কিনা? সো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে আমরা সবাই শুরু করতেছি একসাথে। সো বিসমিল্লাহ বলে সবাই ইনশাআল্লাহ একসাথে শুরু করতেছি। সবাই একসাথে শুরু করতেছি। সবাই একটু রেডি হলে জানান।
ওকে ভাই, রেডি 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 রেডি। ওকে আসেন শুরু করি, তাহলে আমরা শুরু করি, আমরা সময় নিব না, আমরা বাদ বাকিরা যখন আসবে আসবে ক্লাস করবে। আসেন আমরা 110 নাম্বার থেকে শুরু করতেছি। ওকে রেডি ভাইয়া। ভাইয়া বেসিক গুলো একদম ক্লিয়ার করে দিবেন ভাইয়া, বেসিক ক্লিয়ার করার এখন এখন এগুলা সময় না, এখন হচ্ছে রিভিশন, এখন হচ্ছে রিভিশন। বাট যেটা সমস্যা অবশ্যই আমি সেটা চেষ্টা করবো যে ভাই আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, বাট আপনি চেষ্টা করেন, পড়ালেখা করছেন অবশ্যই পারবেন। দেখি ভাই 110 নাম্বার থেকে শুরু করতেছি, বিসমিল্লাহ। 110 নাম্বার বলছে আপনাকে লাভ ক্ষতি কত টাকা, আর্থিক বিবরণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাভ ক্ষতি কত টাকা। তাহলে আপনি দেখেন প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, কি বের করতে হবে ইত্যাদি বিষয় একটু ভালো করে খেয়াল করেন। ঝিলমিল ট্রেডার্স কয়েক বছর আগে কিনছে, কয় বছর আগে কিনছে বলে নাই। অফিস সরঞ্জাম ক্রয় করছে, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। ওকে, ভগ্নাবশেষ মূল্য 50,000। 10% হারে কি বলছে ভাইয়া, 10% হারে অবচয়, 10% হারে সরল রৈখিক পদ্ধতি, পদ্ধতি কোনটা সরল। ওকে, পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 2,25,000 আজ। ওকে, সবকিছু দিয়ে আছে, সবকিছু দিয়ে আছে। ওকে রেডি ভাইয়া, তাহলে রেডি রেডি, অ্যান্সার করা শুরু করেন, অ্যান্সার করা শুরু করেন। 1 নম্বর প্রশ্ন, এখন লাভ ক্ষতি কত টাকা ভাইয়া, আজকের পুঞ্জীভূত অবচয় দিয়ে আছে, আজকের কি দিয়ে আছে বিক্রয় দিয়ে আছে। আপনি আজকের বই মূল্যটা বের করেন, জাস্ট আজকের বই মূল্য কত টাকা হবে বই মূল্য বের করবেন, বিক্রয়ের মধ্যে লাভ ক্ষতির পার্থক্য পেয়ে যাবেন, হয়ে যাবে তাহলে, বেশি কিছু লাগবে না। ওকে সজল বি নাম্বারটা, ওকে শান বি নাম্বারটা, গালিবা বি নাম্বারটা, খুব ভালো, ক্যান্সার করা শুরু হয়ে গেছে। বি নাম্বারটা মানে কত ভাইয়া, ক্ষতি 25,000 টাকা, ক্ষতি 25,000 টাকা। তার মানে ভাইয়া ভাইয়া 5 লাখ টাকা দিয়ে কিনছে, 5 লাখ টাকা দিয়ে কিনছে। পুঞ্জীভূত অবচয় আজ পর্যন্ত, পুঞ্জীভূত আজ পর্যন্ত অবচয় নিঃশেষ করে ফেলছি, খরচ করছি 2,25,000। তার মানে 5 লাখে কিনছি, 2,25,000 শেষ, বাকি আছে 2,75,000, বাকি আছে 2,75,000। তার মানে এটা হচ্ছে আজকের বই মূল্য, যে আজকে আমি এটা বিক্রয় করলে 2,75,000 টাকা পাবো, 2,75,000 টাকা পাবো, কিন্তু আমি পাইছি 2,50,000, আমি পাইছি 2,50,000। তার মানে 25,000 টাকার যে পার্থক্য, 25,000 টাকার যে পার্থক্য, এটা হচ্ছে আমার জন্য ক্ষতি, এটা হচ্ছে আমার জন্য ক্ষতি। ডিউ এর জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমার জন্য ক্ষতি। ওকে ডান, আমরা লেট করব না। আসেন পরবর্তী প্রশ্ন, 111 নম্বর প্রশ্ন। 111 নম্বর প্রশ্ন বলছে 4 বছর পূর্বে, 4 বছর আগে কাকলিয়া ট্রেডার্স কি করছে, 10,000 টাকা ব্যয় করে একটি অফিস সরঞ্জাম ক্রয় করছে, আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য, তখন থেকে বার্ষিক 20% হারে ক্রমহ্রাসন পদ্ধতি অবচয় ধার্য করতেছে। আজ 32,000 টাকায় বিক্রয় করা গেলে লাভ ক্ষতি কত টাকা, লাভ ক্ষতি কত টাকা। ওকে বের করেন, বের করেন, আজকের বই মূল্য বের করেন, বই মূল্য বের করে লাভ ক্ষতি বের করেন। তার মানে ভগ্নাবশেষ মূল্য বলছে, ভগ্নাবশেষ মূল্য এখানে বিবেচনা করা হয় না। ওকে 10-এর বি নাম্বারটা। এবার ভাইয়া 111, 111 নাম্বার, 111 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন। 4 বছর আগে, তার মানে ভাইয়া 4 বছর আগে 1 লক্ষ টাকা ব্যয় করছে, 4 বছর আগে 1 লক্ষ টাকা ব্যয় করে একটি অফিস সরঞ্জাম ক্রয় করছে, আয়ুষ্কাল ধরছে 5 বছর। ওকে, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা, যেহেতু ক্রমহ্রাসন পদ্ধতি ভগ্নাবশেষ বিবেচনা হয় না, তখন থেকে 20% হারে অবচয় ধরতেছে, তার মানে 20% অবচয় ধরে আসতেছে। ওকে ভালো কথা। তাহলে আজ তার মানে 4 বছর পূর্বে আমাকে 4 বছরের অবচয় বের করতে হবে, 4 বছরের অবচয় বের করতে হবে, 4 বছর পরবর্তী বই মূল্য বের করতে হবে। 32,000 টাকা বিক্রি করছে, লাভ ক্ষতি কত টাকা বের করেন, আপনারা পারবেন, আপনারা পারবেন ইনশাল্লাহ, সেই কনফিডেন্স আছে, সেই বিশ্বাসটাও আছে যে আপনারা পারবেন, করে ফেলেন ভাইয়া। তাহলে আজকের বই মূল্য লাগবে, আজকের বই মূল্য লাগবে 20% করে অবচয়, 20% করে জাস্ট অবচয় ধরছে 20%। তাহলে ভাই 1 লাখের 20%, 20,000, আবার 80,000-এর 20%, 16,000, আবার কি হবে 74,000 আসবে, 74 না 64 সামথিং কিছু আসবে। আচ্ছা আমাদেরকে গালিবা বলছে ভাইয়া সি নাম্বারটা। আচ্ছা 111, এতগুলো সংখ্যা লেখার দরকার নাই, 1 নাম্বার দিয়ে লিখলে হবে। 111-এর এটা বাদ 1 2 এভাবে অ্যান্সার করলে হবে, ভাইয়া বুঝতে পারবো। ওকে সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, যে ভাইয়া লাভ হবে 8,000 টাকা, লাভ হবে 8,000 টাকা, লাভ হবে 8,000 টাকা। ওকে বাকিরা বের করেন, বাকিরা ভাইয়া। ওকে নাসরিনা বলছে ভাইয়া লাভ হবে 8,000 টাকা, লাভ হবে 8,000 টাকা। তাহলে প্রথমে অবচয় আসবে কত, 20% বলছে, তো 20% মানে 20,000 টাকা আসবে প্রথমে অবচয়, প্রথমে অবচয় আসবে 20,000, বই মূল্য থাকবে 80,000, আবার আসবে 16,000, এবার 80 থেকে 16 করে থাকবে মেবি 64, 64-এর উপর আবার অবচয়, দেন পাবো বই মূল্য, দেন বই মূল্য পাওয়ার পরে আজকের বিক্রয় মূল্য 32,000 টাকা, যেটা পার্থক্য, অবশ্যই লাভ আসবে, অবশ্যই লাভ আসবে। তার মানে বই মূল্য ছিল কত, খুব সম্ভবত বই মূল্য ছিল 40,000 টাকা, বই মূল্য ছিল 40, না বই মূল্য আরো কম ছিল, দেন আমার লাভ হয়েছে কত, লাভ হয়েছে 8,000 টাকা। সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার। ওকে বোঝানোর মতো কিছু নাই ভাইয়া, নিজ দায়িত্বে করে নিবেন, এগুলো আপনারা পারবেন।
এবার আসেন দ্বিতীয় বছরের অপচয় কত? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে দ্বিতীয় বছর অপচয় কত? যন্ত্রপাতি ক্রয় মূল্য 5 লাখ টাকা, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়। তার মানে যন্ত্রপাতির সাথে যা খরচ থাকবে যন্ত্রপাতির সাথে অন্তর্ভুক্ত হবে। আয়ুষ্কাল 4 বছর, অবশিষ্ট মূল্য 3500। ক্রমহ্রাসন পদ্ধতিতে দ্বিতীয় বছর অপচয় কত? দ্বিতীয় বছরের অপচয় কত? দ্বিতীয় বছর অপচয় কত? দ্বিতীয় বছরের অপচয় কত? দ্বিতীয় বছরের অপচয় কত হবে? তার মানে ভাইয়া খুবই সহজ, অবচয় হারটা বের করব। এখন আমরা জানি ক্রমহ্রাসমান 200 ইন্টু আয়ুষ্কাল, 200 ডিভাইড বাই আয়ুষ্কাল, 200 ডিভাইড বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল 4 বছর, উপরে 200, 50% আসবে মেবে। কত আসবে? 50% আসবে। তার মানে ক্রয় মূল্য 5 লাখ, 5 লাখ যোগ 50,000 যোগ 20,000, 5,70,000। এটার কি করে দিব? দ্বিতীয় বছরটা বের করব। দ্বিতীয় বছরটা বের করব জাস্ট। এটার কি করব ভাইয়া? দ্বিতীয় বছর বের করব, দ্বিতীয় বছর। তার মানে 5,70,000 ভাইয়া, 5,70,000 এর প্রথমে 50% চলে যাবে, মানে এটার অর্ধেকে চলে আসবে। অর্ধেকে আসার পরে আবার 2,85,000 আসবে খুব সম্ভবত, 2,85,000 আসবে। এবার এটার উপর আবার 50%, আবার 50% মারলে 1,42,500 টাকা। কত হবে? বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। বাকিরাও, বাকিরাও কত হবে? 1,42,500 টাকা। 1,42,500 টাকা, 1,42,500 টাকা। 5,70,000 50%, আবার 2,85,000 50%। কাজ শেষ। ক্রমহ্রাসমান জের পদ্ধতি। কারো যদি বুঝতে সমস্যা হয়, কারো যদি বুঝতে সমস্যা হয় যে ভাইয়া পারতাছি না, কঠিন, তাহলে জানাবেন, ভাইয়া সলভ করে দিব। এবার আসেন পরবর্তী প্রশ্ন। এটা একটা আনকমন প্রশ্ন, আনকমন প্রশ্ন যে অবচয়ের কোন পদ্ধতি আর ইনটু এন রুট ওভার এন, মানে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এস ডিভাইডেড বাই সি, অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করা হয়। নিচের কোন পদ্ধতিতে অবচয় নির্ধারণের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা হয়? অবচয় পদ্ধতির ক্ষেত্রে, অবচয় পদ্ধতির ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু এন রুট ওভার এস ডিভাইডেড বাই সি, এন রুট ওভার এস ডিভাইডেড বাই সি। এটা কি হবে ভাইয়া? এটা কি হবে? বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা। এটাও কি হবে? এটাও কি হবে? 13 বি নাম্বারটা, বি নাম্বারটা। ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে এই পদ্ধতিটা কি করা হয়? ব্যবহার করা হয়। 113 এর বি নাম্বার। আসেন এরপরে 114 তে চলে যায়। 114 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসবাবপত্রটি কত বছর ব্যবহার করা হয়েছে? আসবাবপত্রের ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, 4 বছর পুঞ্জীভূত অবচয়, মানে 4 বছর অবচয় করছেন আপনি 20,000 টাকা। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হলে আসবাবপত্রের আয়ুষ্কাল কত? আসবাবপত্রটির আয়ুষ্কাল কত? 1 লাখ টাকা দিয়ে কিনছি, 4 বছরের পুঞ্জীভূত অবচয় কত? 20,000। এখন পদ্ধতি সরল রৈখিক, আমরা জানি সরলে প্রত্যেক বছর অবচয় কি হয়? সমান হয়। তার মানে 4 বছরে যদি 20,000 হয়, 1 বছরের কত হবে? 5,000 টাকা হবে। এই 5,000 1 লাখের কাছে কয়বার যাবে? কয়বার যাবে? যেটা যাবে সেটাই হচ্ছে আমার কি? সেটাই হচ্ছে আমার আয়ুষ্কাল। যতবার যাবে সেটাই হচ্ছে কি? আমার আয়ুষ্কাল। তাহলে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দেয়া আছে। তার মানে এখানে আসবে কত ভাইয়া? 5,000 টাকা হচ্ছে বার্ষিক অবচয়, 5,000 টাকা হচ্ছে কি ভাইয়া? বার্ষিক অবচয়। 5,000 টাকা কি ভাইয়া? বার্ষিক। আমার টোটাল 4 বছর অবচয় 20,000। তার মানে 4 বছর অবচয় 20 হলে 1 বছরের কত? 5,000। এই 5,000 ইন্টু 1 লাখ, 5,000 ইন্টু কত? 1 লাখ। এবার এখানে কি করবেন? কাটাকাটি করবেন, 3টা শূন্য কাটা, 3টা শূন্য কাটা। 1 লাখ, আচ্ছা 1 লাখ, 3টা শূন্য কাটা। ওকে, এখানে আছে 100, এখানে আছে কত? 5। তার মানে কতবার যাবে? 20 বার যাবে। তার মানে কত বছর? 20 বছর। কত বছর হবে? অ্যান্সার কই এটা? এটার অ্যান্সার কোথায়? এটার অ্যান্সার কোথায়? 114 নাম্বার। অ্যান্সার কোথায়? অ্যান্সার কোথায় ভাইয়া? আপনাকে কি বলছে? আপনাকে বলছে আয়ুষ্কাল কত? ডি নাম্বার, ডি নাম্বার। 2 একজন, বাকিদের অ্যান্সার কোথায়? বাকিদের অ্যান্সার কোথায়? কত বছর হবে ভাইয়া? 20 বছর। ভাইয়া 20,000 টাকা ডিভাইড বাই 4, 20,000 ডিভাইড বাই 4, তার মানে 1 বছরের অবচয় 5,000 টাকা। এখন পদ্ধতি হচ্ছে সরল, আমরা জানি সরলে প্রত্যেক বছর অবচয় সমান হয়। তার মানে 5,000 টাকা যদি হয়, এই 5,000 টাকা 1 লাখের কাছে কয় বছর যাবে? 20 বছর যাবে। তার মানে আয়ুষ্কাল কত বছর ভাইয়া? আয়ুষ্কাল 20 বছর। 14 নাম্বার। ডিফারেন্ট কোশ্চেন না, ডিফারেন্ট না, ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন। জাস্ট একটু খেয়াল করতে হবে, জাস্ট একটু খেয়াল করতে হবে যে ভাইয়া 4 বছরের কত? 4 বছরের 20,000, 1 বছরের 5,000। 1 বছর যদি 5 হয়, 1 লাখ হইতে কত বছর লাগবে? 20 বছর লাগবে। 1 লাখ হইতে কত বছর লাগবে? 20 বছর লাগবে। এবার আসেন 115 নাম্বারটা, 115 নাম্বার প্রশ্ন। 115 নাম্বার, মোট অবচয়ের পরিমাণ কত? এটাও একটু ডিফারেন্ট বলতে পারেন, এটাকে একটু ডিফারেন্ট বলতে পারেন। একটি পুরাতন আসবাবপত্রের বিক্রয় মূল্য 5 লাখ টাকা বিক্রয় করছি। সম্পত্তি বিক্রয় হতে আমার মুনাফা ছিল 3 লাখ টাকা।
5 লাখে বিক্রয় করছিলাম, এই বিক্রয়ের মধ্যে লাভ ছিল 3 লাখ টাকা। সম্পত্তি ক্রয় মূল্য যদি 6 লাখ টাকা হয়, উক্ত সম্পত্তির মোট অবচয়ের পরিমাণ কত? মোট অবচয় মানে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত হবে? পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত হবে? ওকে, গালিবা আমাদেরকে অ্যান্সার দিয়ে দিছে অলরেডি। ঘ নাম্বারটা ভাইয়া যদি ক্রমহ্রাসমান বলতো তাহলে কি হতো? আচ্ছা, এর আগের প্রশ্নটা আমি নিজে ভুলে গেছি। যদি ক্রমহ্রাসমান বলতো তাহলে কি হতো? আচ্ছা, ক্রমহ্রাসমান এটার ক্ষেত্রে বলবে না। প্রশ্ন এগুলা নিয়ে টেনশন করবে না যে ভাই ক্রমহ্রাসমান, ওরা বলবে না, কারণ এখানে আপনার ভেজাল লাগবে, ক্যালকুলেটরের হিসাব লাগবে, ওরা ওগুলা বলবে না, কারণ ওরা জানে যে আপনারা কি করতে পারবেন না, ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। তাহলে আপনার ক্রমহ্রাসমান যদি বলতো, তারপরে প্রসেস আছে, আপনার কি করা লাগতো? পিছন থেকে অবচয় বের করা লাগতো, অবচয় যোগ করে করে পার্সেন্টেজ আকারে সামনের দিকে আসা লাগতো। আচ্ছা, তাহলে ভাই এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে ভাইয়া? 4 লক্ষ টাকা হবে। কত হবে ভাইয়া? 4 লক্ষ টাকা হবে। ভাইয়া কিভাবে? ভাইয়া 5 লক্ষ টাকায় বিক্রয় করছিলাম, 5 লক্ষ টাকায় বিক্রয় করছিলাম। এখন এই 5 লক্ষর মধ্যে 3 লক্ষই ছিল আমার লাভ, 3 লক্ষই ছিল আমার লাভ। তার মানে যেটা লাভ, বাকিটা কি ছিল? বাকিটা ছিল বই মূল্য। মানে কি ছিল ভাইয়া? বই মূল্য ছিল 2 লক্ষ টাকা। বই মূল্য ছিল কত? 2 লক্ষ। সম্পত্তির ক্রয় মূল্য 6 লাখ, বই মূল্য 2 লাখ। তার মানে পুঞ্জীভূত অবচয় 4 লাখ। তার মানে পুঞ্জীভূত অবচয় কত ভাইয়া? 4 লাখ হবে। 4 লাখ হবে। ডি নাম্বার। আসেন পরবর্তী প্রশ্ন, 116 নাম্বার প্রশ্ন। 116 নাম্বার প্রশ্ন, বুঝে অ্যান্সার করেন, অবচয় সহজ একটা টপিক। ম্যাক্সিমাম প্রশ্ন হবে কি? ম্যাক্সিমাম প্রশ্ন সরল থেকে জিজ্ঞেস করবে। ক্রমহ্রাসমান থেকে জিজ্ঞেস করলে সর্বোচ্চ অবচয় কত হবে, হার কত হবে, এর বাহিরে প্রশ্ন জিজ্ঞেস করবে না। 16 নাম্বার প্রশ্ন, আসবাবপত্রের ক্রয় মূল্য হচ্ছে 16,800, আয়ুষ্কাল ধরছে 4 বছর, সরল রৈখিক পদ্ধতিতে আসবাবপত্রের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ হচ্ছে 3,500। আসবাবপত্রটি ব্যবহার করা হয়েছে কয় মাস? তার মানে পদ্ধতি কোনটা? সরল। এখন এটাকে আমরা কি করব? 4 দ্বারা ভাগ করব। এখানে আসবে 4, এখানে আসবে 200, 4200। এখন এটাকে আমরা 12 দ্বারা ভাগ করব। 12 দ্বারা ভাগ করলে 350 আসবে সম্ভবত, 350 আসতে পারে সম্ভবত। ওকে, ডি নাম্বারটা মানে কয় মাস? 10 মাস। হ্যাঁ, 350 আসবে। তো 350 হচ্ছে মাসিক অবচয়। মোট অবচয় যদি 3,500 হয়, এবার 35 কাটা, শূন্য একটা কাটা, আর এখানে আছে 1, 10 মাস। কত মাস ভাইয়া? 10 মাস। এই ডিফারেন্ট টাইপ প্রশ্নগুলো একটু ডিফারেন্ট, যে মোট অবচয় কত হবে, লাভ দেয়া আছে, ক্ষতি দেয়া আছে, কতদিন ব্যবহার করছে, আয়ুষ্কাল কত হবে। জাস্ট এই ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন কয়েকবার, ইনশাল্লাহ হয়ে যাবে। 10 মাস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আসেন পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। 116 আমাদের শেষ। এবার 117 আবারও সরল রৈখিক পদ্ধতিতে স্ট্রেট লাইন। ওকে, অনেক কিছু দিয়ে আছে। 10 লক্ষ টাকা আমদানি করে, ওকে, 10 লক্ষ টাকা একটি যন্ত্রপাতি আমদানি করে, এটার পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় 80,000, 1,20,000, তার মানে 2,12,00,000 টাকা হয়েছে। কোম্পানি স্ট্রেট লাইন মানে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে এবং উক্ত যন্ত্রের আয়ুষ্কাল যদি 6 বছর হয়, যন্ত্রপাতির প্রথম বছর অবচয় কত? ইজি প্রশ্ন। প্রথম বছর অবচয় কত? অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, শেষ কাজ। অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, তার মানে 12 লক্ষ টাকা। ভগ্নাবশেষ মূল্য নাই, তার মানে 0। তার মানে 12 লাখ ডিভাইডেড বাই 6, অ্যান্সার কত হবে? 2 লক্ষ টাকা। অ্যান্সার কত হবে ভাইয়া? 2 লক্ষ টাকা। অ্যান্সার কত হবে? 2 লক্ষ টাকা। কারণ ভাইয়া 10 লাখ টাকা হচ্ছে ক্রয় মূল্য, আনুষঙ্গিক খরচ 80,000 আর 1,20,000, তার মানে যন্ত্রপাতির টোটাল মূল্য 1,12,00,000 টাকা। কত লাখ টাকা? 12 লাখ টাকা। তাহলে আয়ুষ্কাল 6 বছর, তার মানে 12 লাখ ডিভাইড বাই 6, তার মানে প্রত্যেক বছর 2 লক্ষ টাকা করে। প্রত্যেক বছর কত হবে? 2 লক্ষ টাকা করে হবে। 2 লক্ষ টাকা ডান। এরপরে কি আছে? আচ্ছা, এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন। বার্ষিক অবচয় হার কত? উপরে 1 লাইন আছে, উপরে 1 লাইন, নিচে 2 লাইন, উপরে 1 লাইন, নিচে 2 লাইন, উপরে 1 লাইন, নিচে 2 লাইন। কি বলছে? একটি মেশিন 4 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছে। কত লক্ষ টাকা? 4 লক্ষ টাকা। ব্যবহারযোগ্য সময় শেষে মেশিনের অবশিষ্ট মূল্য 10% নির্ধারণ করছে। সরল রৈখিক পদ্ধতিতে মাসিক অবচয় 7,500।
বার্ষিক অবচয় হার কত? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা অনেকে হয়তো সূত্রটা জানি না। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা অনেকে সূত্রটা জানি না। এখন দেখেন ভাইয়া, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে ভাই বার্ষিক অবচয়। উপরে বসবে ভাইয়া বার্ষিক অবচয়, ডিভাইডেড বাই অবচয় যোগ্য মূল্য, ডিভাইড বাই কি হবে? অবচয় যোগ্য মূল্য। আচ্ছা সূত্র মেবি উল্টা হইতে পারে, আমি একটু শিওর না ভাই, আমাকে একটু কনফার্ম করিয়া। দুইটার একটা, বার্ষিক অবচয় উপরে হবে অথবা নিচে হবে। বার্ষিক অবচয় ডিভাইড বাই অবচয় যোগ্য মূল্য ইনটু 100, অবচয় যোগ্য মূল্য ইনটু 100। একটু অ্যান্সার করে দেখেন তো, 2 লক্ষ টাকা, এটা আসবে কত? তার মানে ভাইয়া সূত্র কি হবে? সজল বি নাম্বারটা 25%। ভাইয়ার একটু বলিও সূত্র এটা ঠিক আছে কিনা। সূত্র আইটেম সবকিছু ঠিক আছে, বাট দুইটার একটু 19-20 হইতে পারে, উপরে নিচে। বি নাম্বারটা সূত্র ঠিক আছে। বার্ষিক অবচয় ডিভাইড বাই অবচয় যোগ্য মূল্য, ইনটু 100 পার্সেন্টেজ করলে চলে আসবে। মাসিক অবচয় 7500, মাসিক অবচয় যদি 7500 হয়, বার্ষিক অবচয় কত? 12 দ্বারা গুণ, 90,000 টাকা আসবে। কত আসবে ভাইয়া? বার্ষিক অবচয় 90,000 টাকা। অবচয় যোগ্য মূল্য কত? এখানে কত? 4 লাখ টাকা দিয়ে আছে, ভগ্নাংশ শেষে অবশিষ্ট মূল্য ক্রয় মূল্যের 10% নির্ধারণ করছে। তার মানে 4 লাখের 10% হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। 4 লাখের 10% ভগ্নাবশেষ মূল্য, 4 লাখ ইন্টু 10% কত? 40,000 টাকা। বাদ দিলে 3,60,000 টাকা, কত? 3,60,000 টাকা। এবার ক্যালকুলেশন করবেন, অ্যান্সার মিলে যাবে। ভাইয়া বুঝতে পারছি কিনা ভাইয়া? একটু জানতে হবে, এগুলা ফর্মুলাগুলো জানতে হবে। এবার আসেন বেসিক প্রশ্ন। অবচয় কোন ধরনের পদ্ধতি? অবচয় এক প্রকার কি ভাইয়া? এই প্রশ্নটা দিয়ে দেয়, এই প্রশ্নটা অনেক সময় দিয়ে দেয় যে ভাই অবচয় কি ধরনের পদ্ধতি? মূল্যায়ন পদ্ধতি, ব্যয় বন্টন, নগদ সঞ্চয়, নাকি মূল্য নিরূপণ প্রক্রিয়া? কি হবে ভাইয়া? অবচয় কোন ধরনের? ওকে জি ভাইয়া বুঝছি। জাস্ট ওই সূত্র, অতিরিক্ত সূত্র, কিন্তু একটু ফলো করবেন হয়ে যাবে। ওকে, এবার অবচয় কোন ধরনের প্রক্রিয়া? ভাইয়া দুইটা লাইন মাথায় রাখবো, ব্যয় বন্টন প্রক্রিয়া অথবা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। অপশনে আমার যেটা থাকবে আমি সেটাকে অ্যান্সার করব। আমার অপশন আছে ব্যয় বন্টন প্রক্রিয়া, আমি অ্যান্সার করব ভাইয়া ব্যয় বন্টন প্রক্রিয়া। বি নাম্বার। ঠিক আছে, ব্যয় বন্টন প্রক্রিয়া। এবার আসেন, নিচের কোন সম্পত্তির উপর অবচয় ধরা হয়? কোনটার উপর? 20 নাম্বার প্রশ্ন। তাহলে ভাই এটা কমন প্রশ্ন, তারপর আমাদের অ্যাডমিশনে দিয়ে দেয়। কমন প্রশ্ন, ইজি প্রশ্ন, তারপর আমরা অ্যাডমিশনে পেয়ে যাই যে অবচয় ধরা হয় কোন সম্পত্তির। তাহলে অবচয় অবলোপন শূন্যীকরণ, অবক্ষয়, তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে। তার মানে অবচয় স্থায়ী সম্পদ, অবলোপন অস্পর্শনীয় সম্পদ। প্রাকৃতিক সম্পদকে কি বলা হয়? শূন্যীকরণ বলা হয় বা নিঃশেষকরণ বলা হয়। এবার আসেন 121 নাম্বার প্রশ্ন। বাৎসরিক অবচয় হার কত? ক্রমহ্রাস মানে অবচয় হার বের করতে বলছে। তার মানে এই যে এখানে আমার কি দেয়া আছে? আয়ুষ্কাল দেয়া আছে। তার মানে আয়ুষ্কাল 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। কাজটা করে ফেলেন তো ভাইয়া। অবচয় হার কত? সো এখানে কি খেয়াল করলেন ভাইয়া? যেগুলা একটু পেঁচানোর ইচ্ছা থাকবে স্যারদের, পেঁচাইলে তারা সরল থেকে পেঁচাবে, মানে একটু এদিক ওইদিক করে লাভ ক্ষতি ইত্যাদি 5 বছর 6 বছর করবে। কিন্তু ক্রমহ্রাসমান এত কোনো পেঁচাবে না। সর্বোচ্চ 2 বছরের অবচয় কত হবে, দ্বিতীয় বছরের অবচয় কত হবে, হার কত হবে, জাস্ট এতটুকুই। ক্রমহ্রাসমানকে কখনোই পেঁচাবে না, কারণ আপনার হাতে ক্যালকুলেটর নাই, এটা তাদের মাথায় আছে। তার মানে 200 ডিভাইড বাই আয়ুষ্কাল কত পার্সেন্ট হবে ভাইয়া? 50% হবে। কত পার্সেন্ট? 50%। কত পার্সেন্ট? 50। সি নাম্বার। ওকে, ডান। এবার আসেন দেখি ভাইয়া, এটা কার মনে আছে? 122 বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যা, অবচয়যোগ্য মূল্য, অবশিষ্ট বছর, বর্ষ সংখ্যা সমষ্টি। সূত্র মাথায় রাখতে হবে। তার মানে ভাইয়া সাম অফ ইয়ার ডিজিট মেথড, মানে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। সপ্তম বছর অবচয়ের পরিমাণ কত? তার মানে আমার কি লাগবে? প্রথমে অবচয়যোগ্য মূল্য লাগবে, ভগ্নাবশেষ দেয়া আছে, অবচয়যোগ্য মূল্য পাইছি। এবার আমরা কি করব? n - t+1, তাহলে আমরা কি বের করব? অবশিষ্ট বছর বের করব। আর n × n+1
ডিভাইডেড বাই 2। এটা কি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, আর অবচয়যোগ্য মূল্য বের করব। এই কাজটা করব, আমার অ্যান্সার চলে আসবে। এই প্রশ্নটা সবচেয়ে বেশি কোথায় পাবেন? গুচ্ছ দিবে, গুচ্ছে এই প্রশ্ন, এই টপিক থেকে প্রশ্ন করবে। মাইনাস না প্লাস। আচ্ছা, এখানে আমাদের যে সমস্যা, আমরা ভুল যেটা করি ভাইয়া, বইয়ের মধ্যে সেম প্রসেস আরেকটা দেয়া আছে ভাইয়া। এখানে আগে কোনটা করবেন? আগে বিয়োগের কাজ করবেন। n থেকে টিটা বিয়োগ করবেন, দেন 1 যোগ করবেন। n থেকে আগে টি বিয়োগ করবেন, এরপর 1 যোগ করবেন। আবার টি এর সাথে 1 যোগ করে n বিয়োগ করতে গেলে ধরা খাবেন। n থেকে আগে টি বিয়োগ করবেন, দেন 1 যোগ করবেন। এবার করেন। ওকে, অনেকে বের করে ফেলছে, আলহামদুলিল্লাহ। বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার মানে কত? 4000 টাকা। বাকিরা ভাইয়া বের করেন, বাকিরা একটু বের করেন ভাইয়া। আর এটা মাথায় রাখেন ভাইয়া, আগে বিয়োগ করব, দেন যোগ করব। আগে বিয়োগ, n থেকে টি বিয়োগ, এরপর 1 যোগ করব। আবার n এর সাথে কি টি এর সাথে 1 যোগ করে বিয়োগ করতে গেলে অ্যান্সার মিলবে না। বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। ওকে, ডান 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 ডান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভাইয়া। একটা অবচয়ের প্রশ্ন আছে আমাদের, একটা অবচয় থেকে আমাদের একটা প্রশ্ন আছে, খুব সম্ভবত ক্রমহ্রাসমান নাই কোন জায়গা থেকে, ক্রমহ্রাসমান থেকে। বই মূল্য দেয়া, আপনারা যদি পড়ে থাকেন ভালো করে, আপনাদের প্রশ্ন জানেন ভাই। বই মূল্য দেয়া 51,030 টাকা, এরকম একটা প্রশ্ন আছে। আমি বলে দিচ্ছি, প্রশ্নটা হয়তো এখানে নাই, বাট ভাইয়া এমন একটা প্রশ্ন আছে, আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলছে। ক্রয় মূল্য, ক্রয় মূল্য ভাইয়া দেখছেন কিনা জানাবেন। ক্রয় মূল্য বের করতে বলছিল, বই মূল্য দিয়ে আছে 51,030 টাকা, বলছে ক্রয় মূল্য কত। ভাই এটার জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হয় এবং ক্যালকুলেটর লাগে, ক্যালকুলেটর লাগে। ওইটার ক্রয় মূল্য হচ্ছে ভাই 70,000 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 70,000 টাকা। এটা টানা মুখস্থ করে ফেলবেন, এটা নিয়ে প্যারা খাবেন না যে ভাইয়া এই প্রশ্নটা তো কঠিন, এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, এত কিছু দেখার দরকার নাই। আপনি যখন এই প্রশ্নটা হুবহু পেয়ে যাবেন, আমি যেটা বলতেছি, আপনি যদি ভালো করে পড়েন তাহলে আপনি হয়তো প্রশ্ন ধরতে পারবেন যে ভাইয়া এমন একটা প্রশ্ন আছে অবচয়ের মধ্যে, যে ভাইয়া বই মূল্য 51,030 টাকা, পার্সেন্টেজ আরো অনেক কিছু দেওয়া আছে, আপনাকে বলছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হবে 70,000 টাকা। ভাই এটা টানা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, মুখস্থ ছাড়া উপায় নাই, এটা টানা মুখস্থ। এই প্রশ্নটা দিলে এটা হুবহু দিয়ে দিবে, এটার কোনো পরিবর্তন করবে না। আর দিলে কে দিবে? রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবে। তারা 2-3 বছর সেম প্রশ্ন দিছে, সেম প্রশ্ন দিছে। সো এখানে প্যারা খাওয়ার দরকার নাই, কঠিন করার দরকার নাই। ভাই এটা দিছে, সমাধানের প্রসেস আছে। আমাকে রুট করতে হয়, আমাকে বই মূল্যের মানটা বসানোর পরে আমাকে এখানে 1 প্লাস আর বা এন ইত্যাদি অনেক কিছু করতে হয়, লাগবে না। আমরা সরাসরি 70 বসাই দিব। আমরা কি করব? মুখস্থ 70 বসাই দিব। 70 মুখস্থ, এটা মুখস্থ, এটা মুখস্থ, এটা নিয়ে প্যারা খাবেন না, এটা নিয়ে কোনো প্যারা খাবেন না। এবার আসেন, তাহলে অবচয় মোটামুটি শেষ। দেখি ভাইয়া বলেন তো, সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? অবচয় সম্ভবত শেষ, অবচয় শেষ, অবচয় শেষ, অবচয় এগুলাই আর লাগবে না। সবার ক্লিয়ার হয়েছে অবচয়? এখন আর্থিক বিবরণী, হিউজ প্রশ্ন, মেবি 40টা থেকে 45টা প্রশ্ন আর্থিক বিবরণী থেকে আসছে। 40টা থেকে 45টা প্রশ্ন শুধুমাত্র আর্থিক বিবরণী থেকে আসে। যদি সেম অ্যামাউন্ট না আসে, সেম অ্যামাউন্ট দিবে, বিশ্বাস করেন সেম অ্যামাউন্ট দিবে। যদি আপনার তাদের মনে হয় প্রশ্ন এটা করব, সেম দিবে। আর যদি না করে অন্যগুলো থেকে দিবে, অন্য প্রশ্ন দিবে, কিন্তু এই প্রশ্ন দিলে ভাইয়া সেম অ্যামাউন্ট দিবে। এখন আসেন, অবচয় শেষ, এখন আমরা আর্থিক বিবরণীর দিকে আগাই, আর্থিক বিবরণীর দিকে আগাই, আর্থিক বিবরণীর দিকে আগাই। ওকে, ক্লিয়ার। আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী। ওকে, 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? 123 নাম্বার, অ্যান্সার করা শুরু করি। আর্থিক বিবরণীর অংশ নয়, এই যে অপশন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, টানা শেষ করে ফেলবো। আর্থিক বিবরণীর অংশ নয়, নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? অংশ কয়টা? অংশ 5টা। অংশ কয়টা? 5টা। 5টার মধ্যে যেটা থাকবে না ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার কত হবে? ওকে জি ভাইয়া, ক্লিয়ার। 5টা অংশ, 5টা অংশ, আর্থিক বিবরণীর অংশ 5টা। 5টার মধ্যে যেটা থাকবে না ওইটাই হচ্ছে আমার জন্য অ্যান্সার। কত হবে? সি নাম্বারটা, মূল্য সংযোজন বিবরণী, মূল্য সংযোজন বিবরণী, সি নাম্বার, সি নাম্বার। তার মানে আর্থিক বিবরণীর অংশ কয়টা? ভাইয়া অংশ হচ্ছে 5টা। 5টার মধ্যে বিবরণী কয়টা? বিবরণী 4টা। আরেকটা কি ভাইয়া? বা আরেকটা হচ্ছে টিকা বা ব্যাখ্যা, টিকা বা ব্যাখ্যা, টিকা বা ব্যাখ্যা। তাহলে এখানে অংশ 9 কোনটা ভাইয়া? অংশ 9 মূল্য সংযোজন বিবরণী। বাকি 4টাই হচ্ছে আর্থিক বিবরণীর অংশ। আসেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। এবার
124 নাম্বার প্রশ্ন, যাদের বেসিক ক্লিয়ার তারা ধরতে পারবেন, যাদের বেসিক ক্লিয়ার আছে। বলছে নিচের কোন উক্তিটি সত্য নয়, নিচের কোন উক্তিটি সত্য নয় মানে মিথ্যা, মানে মিথ্যা। কি বলছে? বলছে নগদ প্রবাহ বিবরণী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট সময়। এখন আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি এমন একটা বিবরণীর পার্থক্য আছে যেটা নির্দিষ্ট সময় নিয়ে নয়, যেটা একটা নির্দিষ্ট ডেটের জন্য কাজ করে, একটা নির্দিষ্ট উদ্ভিদ একটি নির্দিষ্ট সময়ের মধ্যকার অর্থ সম্পদ প্রতিবেদন দেয়, লাভ লোকসান আয় ব্যয় নিট মুনাফা দেয়, মালিকানা সত্য। অ্যান্সার করেন কোনটা সত্য নয়, কোনটা হবে ভাইয়া? বি নাম্বারটা। মাহফুজ বলছে বি নাম্বার, শাওন বলছে বি নাম্বার, বি নাম্বার। তাহলে ভাইয়া কি হবে? কি হবে ভাইয়া? বি নাম্বার হবে, বি নাম্বার হবে। নির্দিষ্ট সময় নয় বরং নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, নির্দিষ্ট সময় বিন্দু বা নির্দিষ্ট দিনের তথ্য প্রকাশ করে, বরং কোন একটা নির্দিষ্ট সময় নয়। ভাইয়া নির্দিষ্ট সময় মানে কি? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস না। আর্থিক বিবরণী একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, বিন্দু, বিন্দু মানে দিন, দিনের জন্য কি করে? তথ্য প্রকাশ করে। একটা নির্দিষ্ট দিনের জন্য কি করে? তথ্য প্রকাশ করে। তাহলে এটা আমার জন্য কি নয়? তথ্য সঠিক নয়। আরেকটা ইনফরমেশন ভাই, এটা দিনের তথ্য প্রকাশ করে, এটা সারা বছরের তথ্য প্রকাশ করে না। এরকম সেম প্রশ্ন আরেকটা দিছে, ওইখানে প্রশ্নে বলছে সারা বছরের তথ্য। না ভাইয়া, সারা বছর না, জাস্ট একটা দিনের জন্য তথ্য প্রকাশ করে। এবার আসেন 125 অ্যান্সার করেন, এরপর 126 অ্যান্সার করেন। 125, 25-এর পরে 26, 125, 25-এর পরে 26, 25, 25-এর পরে 26। নিচের কোন বিবরণী আর্থিক বিবরণীর অংশ নয়? মাত্র বলছি অংশ কয়টা, বিবরণী কয়টা? 4টা। 4টার মধ্যে কোনটা বিবরণী নয়? অংশ কয়টা? 5টা। 5টার মধ্যে কোনটা অংশ নয়? বিবরণী 4টা। 4টার মধ্যে কোনটা অংশ নয়? ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন, ধরতে পারলে হয়ে যাবে, ধরতে পারলে। হ্যাঁ, সময়ের মধ্যে আয় বিবরণী, তারিখ আর্থিক বিবরণী। হ্যাঁ ঠিক আছে। সময়েরটা কোনটা? সময়েরটা হচ্ছে আয় বিবরণী, বাকিগুলো আর্থিক বিবরণী হচ্ছে নির্দিষ্ট দিনের জন্য। সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার। ভাই সি নাম্বার কি? পরিচালকের রিপোর্ট। সেম প্রশ্ন, একটু আগে কি বলছে? মুদ্রাস্ফীতি না কি বলছে? এখন বলছে পরিচালকের রিপোর্ট। তার মানে ভাই বিবরণী কয়টা? ভাই বিবরণী হচ্ছে 4টা। বিবরণী কয়টা? বিবরণী 4টা। এবার এটা অ্যান্সার করে ফেলেন। উদ্বৃত্তপত্র লাভ ক্ষতি প্রস্তুতে 1994 সালে কোম্পানি আইনের কত তফসিলে ব্যাখ্যা করা হয়েছে? 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 ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার পার্ট। আচ্ছা, তফসিল 11 বা তালিকা 11, তফসিল 11 বা তালিকা 11, তফসিল 11 বা তালিকা 11। ওকে ডান। এখন আসেন কঠিন একটা প্রশ্ন জিজ্ঞেস করি। লাভ ক্ষতি সম্পর্কে তফসিল 11 এর পার্ট এ বলছে নাকি বি নাম্বারটা কথা বলছে? ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তফসিল 11 অথবা তালিকা 11, তফসিল 11, তালিকা 11, শিডিউল 11, যেটাই থাকে। এখন প্রশ্ন হচ্ছে লাভ ক্ষতি সম্পর্কে তফসিল 11 এর পার্ট এ নিয়ে কথা বলছে নাকি পার্ট বি কথা বলছে? এ কথা বলছে নাকি বি কথা বলছে? এ কথা বলছে নাকি বি কথা বলছে? যে লাভ ক্ষতির এটা এটা অন্তর্ভুক্ত করতে হবে, ওইটা বাদ দিতে হবে। এখন এটা তফসিল 11 এর পার্ট এ তে উল্লেখ আছে নাকি বি তে উল্লেখ আছে? এতে উল্লেখ আছে নাকি বি তে উল্লেখ আছে? বি তে উল্লেখ আছে। কোথায় উল্লেখ আছে ভালো করে মাথায় রাখেন। বি তে হচ্ছে লাভ ক্ষতি নিয়ে, এতে হচ্ছে উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী নিয়ে, আর্থিক অবস্থার বিবরণী নিয়ে। ওকে ভাইয়া ডান। এবার আসেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন এবার দেখেন, ইজি প্রশ্ন। কি বলছে? কত সময়ের জন্য, কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? তার মানে ভাই মাত্র যেটা পড়াইলাম, মাত্র যেটা পড়াইলাম যে কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, ভাইয়া কোন যে কোনো সময়কালের উপযুক্ত বলে বিবেচনা করা হয়। আমি যেটাকে উপযুক্ত বলে মনে করব, আমার ইচ্ছা, আমার ইচ্ছা যে কোনো দিন, যেহেতু যেহেতু এটা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় বিন্দু, প্রতিষ্ঠানে যখন মন চাইবে তখন করবে, প্রতিষ্ঠান মন চাইলে 365 দিন করবে। সম্পদ কতটুকু, দায় কতটুকু, মালিকানা কতটুকু, কাজ শেষ। প্রতিষ্ঠান যখনই চাইবে, যখনই চাইবে তখনই সে কি করবে? উদ্বৃত্তপত্র করতে পারবে, উদ্বৃত্ত করতে পারবে। ওকে আসেন 128 নম্বর প্রশ্ন। আগুনে বিনষ্ট পণ্য মজুদ 10,000 টাকা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না।
বীমা কোম্পানি 60,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে, এই বাবদ আয় বিবরণীতে কত টাকা খরচ দেখানো হবে? কত টাকা খরচ দেখানো হবে? মানে আগুনে বিনষ্ট মজুদ পণ্য, আগুনে ক্ষতি হয়ে গেছে 10,000 টাকা, যা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, অন্তর্ভুক্ত ছিল না। বীমা কোম্পানি 60% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে, এ বাবদ আয় বিবরণীতে কত টাকার খরচ দেখানো হবে? কত টাকার খরচ দেখানো হবে? 28 নাম্বার প্রশ্ন। এ নাম্বারটা, তার মানে ভাইয়া, তার মানে কত টাকা দেখাবো? তার মানে ভাইয়া বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিচ্ছে, বাকিটা আমার জন্য নিজের খরচে বহন করতে হবে, মানে নিজের লস হয়ে গেছে, এটা পুরোটা কি হয়েছে? নিজের লস হয়ে গেছে। এখন আপনাকে যদি বলা হয় উদ্বৃত্ত পত্রে কত দেখাবে? উদ্বৃত্ত পত্রে সম্পদে কত টাকা দেখাবে? দেখে আনসার করা। উদ্বৃত্ত পত্রের সম্পদে আমরা কত টাকা দেখাবো? 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 মাহফুজ বলছে বাকিরা কত টাকা দেখাবো? 6,000 টাকা। কারণ এটা প্রাপ্য বীমা দাবি, কার থেকে? বীমা কোম্পানি থেকে। সে আমার ক্ষতিপূরণ দিয়ে দিবে, তার মানে প্রাপ্য বীমা দাবি। তাহলে আয় বিবরণীতে কত দেখাবো? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রে কত টাকা দেখাবো। ডান। এবার আসেন 128 শেষ। এবার আসেন ফলাফল মানে কি? ফলাফল মানে কি? অবস্থা মানে কি? 129 নাম্বার প্রশ্ন। 60% দেখাবো। হ্যাঁ 60% দেখাবো। কত 60%? 10,000 60%। এবার আর্থিক ফলাফল নিট আয় হবে কখন? ফলাফল নিট আয় হবে কখন? বা মুনাফা হবে কখন? ফলাফল নিট আয় হবে কখন? আশা করে ফেলেন। 60,000 ওকে আলহামদুলিল্লাহ। ফলাফল নিট আয় হবে কখন? বি নাম্বার। খরচের চেয়ে আয় বেশি। খরচের চেয়ে বেশি, মানে খরচের চেয়ে কি বেশি? আয় বেশি। ফলাফল নিট হবে। ফলাফল কি হবে? লাভ হবে। বি নাম্বার। এবার আসেন 130 নাম্বার প্রশ্ন। আয় বিবরণী প্রস্তুত করার প্রধান উদ্দেশ্য কি? আয় বিবরণী এটাকে আবার কি বলা হয়? আয় বিবরণী কি বলা হয়? আর্থিক ফলাফল বলা হয়। ভালো করে মাথায় রাখতে হবে, কি বলা হয়? আর্থিক ফলাফলও বলা হয়। আয় বিবরণীকে আর্থিক ফলাফল বলা হয়। প্রধান উদ্দেশ্য কি? কেন আসলে আমরা এটা করব? 30 নম্বর প্রশ্ন। আয় বিবরণীকে আয় বিবরণী কেন প্রধান উদ্দেশ্য কি? কেন করা হয়? প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য কি হবে? দ্রুত অ্যান্সার করে ফেলি। প্রধান উদ্দেশ্য কি হবে? কি হবে ভাইয়া? সি নাম্বার। একটি সত্তার একটি নির্দিষ্ট সময়ের সকল কার্যাবলী ফলাফল দেখানো। ফলাফল অবস্থা বললে উদ্বৃত্তপত্র, ফলাফল বলছে নির্দিষ্ট সময়ের পরিচালন। আমরা শুধু পরিচালনা নিয়ে কাজ করি না, আমাদের এখানে আরো অনেক হিসাব থাকে। পরিচালন বলেন, অপরিচালন বলেন, অনেক হিসাব থাকে। তারপরে পণ্য সংক্রান্ত অনেক হিসাব থাকে। তাহলে কি হবে ভাইয়া? সি নাম্বারটা হবে। নেক্সট প্রশ্ন কি বলছে? ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, একটি লাভ ক্ষতি হিসাবে সীমাবদ্ধতা বা বাধাগুলো কি কি? একটি কোম্পানির লাভ ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা বা বাধা বলতে পারে, সীমাবদ্ধতা বলতে পারে। প্রধান বাধা বা সীমাবদ্ধতা কোনটা? প্রধান বাধা বা সীমাবদ্ধতা এখানে কি প্রস্তুত করা অত্যন্ত কঠিন, নাকি এখানে নগদ পদ্ধতিতে করা হয়, এটা অডিট করতে অত্যন্ত কঠিন, নাকি অনেক অনুমান ভিত্তিক হিসাব থাকে? এটা কি হবে ভাইয়া? ডি নাম্বারটা হবে। কি হবে ভাইয়া? কি হবে? আমার লাভ ক্ষতি হিসাবের একটা সীমাবদ্ধতা বা আমাদের একটা বাধা বলা যেতে পারে। এটা কি হবে? অনেক অনুমান ভিত্তিক হিসাব থাকে, অনেক অনুমান ভিত্তিক। আমরা অনুমান করে অনেক হিসাব বসাই দিই, অনেক অনুমান করে। বিশেষ করে কুরিনের ক্ষেত্রে আমরা অনুমান করে ফেলি যে ওই ব্যক্তি হয়তো আমাকে টাকা দিবে না, বা এই সমস্যা হইতে পারে। আমরা ওই সঞ্চিতি ধরে ফেলি, সেই সঞ্চিতি ধরে ফেলি নিজের অনুমানের উপর ভিত্তি করে, যেটা আমাদের জন্য একটা সীমাবদ্ধতা বা বাধা বলতে পারে। সীমাবদ্ধতা বা বাধা 2 নাম্বার হবে। ওকে, এবার কি বলছে? এবার দেখেন 132 নাম্বার প্রশ্ন। 132 নাম্বার প্রশ্ন কি বলছে ভাইয়া? বলছে একটি টমাস টাইটান কোম্পানির সমাপনী মজুদ পণ্য 4,000 টাকা কম দেখানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় দিয়ে দিবে।
পরীক্ষায় দিবে সেম প্যাটার্ন গুলো, সেম প্যাটার্ন, যে সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্ক কিরকম, আবার সমাপনী মজুদের সাথে মুনাফা সম্পর্ক কিরকম, আবার সমাপনী মজুদের সাথে করের সম্পর্ক কিরকম। তার মানে প্রত্যেকটা একটা আরেকটার সাথে রিলেটেড। আপনাকে বলছে বিক্রিত পণ্যের ব্যয় আর নিট মুনাফার মধ্যে সম্পর্ক বের করার জন্য, বিক্রিত পণ্যের ব্যয় নিট মুনাফার মধ্যে সম্পর্ক বের করার জন্য আপনি কম দেখাইছেন, কাজ হচ্ছে এটা, এক লাইন, এক লাইন দুইটা সম্পর্ক, এক লাইন কয়টা সম্পর্ক, দুইটা সম্পর্ক, এক লাইনে দুইটা সম্পর্ক। তার মানে 4,000 টাকা সমাপনী মজুদ কম দেখাইছি। এখন ভাইয়া আমরা কি জানি, আমরা কি জানি ভাইয়া, বিক্রিত পণ্যের যে ব্যয়, ব্যয় থেকে আমরা কি বিয়োগ করি, সমাপনী মজুদ বিয়োগ করি। আচ্ছা বিক্রয়যোগ্য, বিক্রয়যোগ্য থেকে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ বিয়োগ করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাই, বিক্রিত পণ্যের ব্যয় পাই। দেন বিক্রয় থেকে আমরা যখন এটা বিয়োগ করব আমরা পাবো মুনাফা, আমরা পাবো মুনাফা। এখন আমি এটা যত কম দেখাবো, আমি সমাপনী মজুদ যত কম দেখাবো ব্যয় তত বেশি হবে, আর ব্যয় যত বেশি হবে মুনাফা তত কম হবে। তাহলে আমাকে বিক্রিত পণ্যের ব্যয় বলছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে। মুনাফা তাহলে কি হয়ে যাবে, মুনাফা হয়ে যাবে কম, মুনাফা হয়ে যাবে কম। আবার মুনাফা যদি কমে যায় কর কি হবে, কম দিতে হবে। তাহলে আপনাকে বলতে পারে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে করের কি সম্পর্ক, তাহলে আপনাকে মুনাফা বের করতে হবে আগে, দেন করের সম্পর্ক দেখতে হবে। অথবা মালিকানা সম্পর্ক বলতে পারে, মালিকানা সম্পর্ক বলতে পারে, তো মালিকানাও কি হয়ে যাবে, কমে যাবে। বুঝছি কিনা ভাইয়া, বুঝছি কিনা? সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার। ভাই এখানে ওদের সম্পর্কটা, সম্পর্ক থেকে আমাকে প্রশ্ন দিয়ে দিবে, সম্পর্ক থেকে আমাদেরকে প্রশ্ন দিয়ে দিবে, ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক, আবার সমাপনী মজুদের সম্পর্ক, সম্পদের সম্পর্ক, মালিকানার সম্পর্ক। এবার আসেন পরবর্তী প্রশ্ন। ওকে 33 নাম্বার প্রশ্ন কি বলছে, 33 নাম্বার প্রশ্ন। আচ্ছা 33 নাম্বার প্রশ্ন, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, চট্টগ্রাম বিশ্ব, এত ডিস্টার্ব করে কেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার প্রশ্ন। হুইচ ওয়ান শোস ফাইন্যান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থা অফ বিজনেস, মানে কে আপনার আর্থিক অবস্থাটা কি করবে, শো করবে, প্রদর্শন করবে। তাহলে ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন কি হবে, কি হবে ভাইয়া, হুইচ ওয়ান শোস ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পজিশন, আর্থিক অবস্থা, ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পজিশন। তার মানে ভাই ফাইন্যান্সিয়াল পজিশন বলছে, তাহলে কি হবে, ব্যালেন্স শিট হবে, ব্যালেন্স শিট হবে, ব্যালেন্স শিট হবে, ব্যালেন্স শিট হবে। এখন আমি যদি বলি, আমি যদি বলি ফাইন্যান্সিয়াল, আছে এটা কি হবে, ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল রেজাল্ট, এটা কি হবে ভাইয়া। আপনাকে যদি বলে হুইচ ওয়ান শোস ফাইন্যান্সিয়াল রেজাল্ট অফ দ্য বিজনেস, ফাইন্যান্সিয়াল রেজাল্ট, এটা বললে কি হবে, এটা বললে কি হবে, এটা বললে কি হবে যে ভাইয়া হুইচ ওয়ান শোস ফাইন্যান্সিয়াল রেজাল্ট অফ দ্য বিজনেস, ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল রেজাল্ট, আর্থিক অবস্থা, আর্থিক আরেকটা কি, আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল, ফলাফল, ফাইন্যান্সিয়াল রেজাল্ট বললে কি হবে, ফাইন্যান্সিয়াল রেজাল্ট বললে হবে, ফাইন্যান্সিয়াল রেজাল্ট বললে কি হবে ভাইয়া, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, অথবা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল রেজাল্ট, ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল রেজাল্ট। উদ্ধৃত পত্রের ভুল হোক, এগুলো লাগবে না, এটা জ্যোতিষ প্রশ্ন, এগুলো পারবেন, এগুলো পারবেন, এগুলো পারবেন। বলেন এ নাম্বারটা হবে, এ নাম্বার, ডি নাম্বারটা না, ডি নাম্বারটা না, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এবার এটা অ্যান্সার করেন। 135 প্রাপ্য রয়েছে 350 দিনের মধ্যে, প্রাপ্য, 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 তো প্রাপ্য হইলে আমি কোথায় বসাবো, ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন। প্রাপ্য বলছে, প্রাপ্য হইলে আমরা কোথায় বসাবো, প্রাপ্য হইলে আমরা কোথায় বসাবো, প্রাপ্য বের করতে বলছে, প্রাপ্য হইলে আমরা কোথায় বসাবো, প্রাপ্য হইলে আমরা কোথায় বসাবো, প্রাপ্য হইলে আমরা কোথায় বসাবো। তার মানে 1 লক্ষ টাকা প্রাপ্য রয়েছে 350, তার মানে ভাই উদ্বৃত্ত পত্রে চলতি সম্পদ, উদ্বৃত্ত চলতি সম্পদ, এই নাম্বারটা হবে। উদ্বৃত্ত পত্রে কি হবে, চলতি সম্পদ হবে, চলতি সম্পদ, উদ্বৃত্ত পত্রের চলতি সম্পদে বসাবো, উদ্বৃত্ত পত্রের চলতি সম্পদে বসাবো, চলতি সম্পদ। এবার আসেন, এবার নিচের কোনটি অলিক সম্পদ, অলিক বা ভুয়া সম্পত্তি, প্রশ্ন এখান থেকে দিবে অনেক সময়, সম্পত্তি শ্রেণী বিভাগ থেকে, সম্পত্তি শ্রেণী বিভাগ থেকে, নিচের কোনটি অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি, অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি, যেটার বর্তমান কোনো বাজার মূল্য নেই, যেটার বর্তমান কোনো বাজার মূল্য নেই। অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি, সুনাম, প্যাটেন্ট, শেয়ারের মূল্য ছাড়, মানে শেয়ারের বাট্টা, নাকি কপিরাইট, কি হবে ভাইয়া, কি হবে, কি হবে, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার,
একটু দ্রুত করি, একটু দ্রুত করে। অলিক মূল্য বা ভুয়া সম্পদ, শেয়ারের মূল্য ছাড়, শেয়ারের মূল্য ছাড়। এরপরে পরবর্তী প্রশ্ন, সেম প্রশ্ন, সেম প্রশ্ন, সেম প্রশ্ন। নিচের কোনটি অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি? সেম প্রশ্ন। অপশন মোটামুটি সবগুলোই সেম। অ্যান্সার কি হবে? প্রাথমিক খরচ হবে। অ্যান্সার এখানেও কি হবে? এখানেও প্রাথমিক খরচ হবে। এটা কত? 37 নাম্বার প্রশ্ন। তাহলে 37-এরও সি নাম্বারটা হবে। 37-এরও কি হবে? সি নাম্বারটা হবে। 37-এরও কি হবে? সি নাম্বারটা হবে। 138 নাম্বার প্রশ্ন, 138 নম্বর প্রশ্ন। অবচয় সঞ্চিতি হচ্ছে, অবচয় সঞ্চিতি লাস্ট ক্লাসও পড়াইছিলাম, লাস্ট ক্লাসও বলছিলাম, লাস্ট ক্লাস, হ্যাঁ লাস্ট ক্লাস বলতে ফার্স্ট ক্লাস যেটা। অবচয় সঞ্চিতি হচ্ছে কি? অবচয় সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, এগুলো আসলে কোন ধরনের হিসাব? অবচয় সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, পুঞ্জীভূত অবচয়, কুঋণ সঞ্চিতি, কোন ধরনের হিসাব? কোন ধরনের হিসাব? কোন ধরনের হিসাব? এটা হচ্ছে একটা কন্ট্রা সম্পত্তি হিসাব, প্রতি সম্পত্তি হিসাব বা বিপরীত সম্পত্তি হিসাব। কন্ট্রা, বিপরীত, প্রতি, কন্ট্রা, বিপরীত, প্রতি সম্পত্তি হিসাব। ওকে। অগ্রিম খরচ কি? অগ্রিম খরচ কি হিসাব? পরীক্ষার হলে নার্ভাস হয়ে যাবো, উল্টাপাল্টা করে ফেলবো। অগ্রিম খরচ, অগ্রিম আয় ব্যয়। নার্ভাস হয়ে যাবো, উল্টাপাল্টা করবো। অগ্রিম প্রদত্ত খরচ মানে কি? ব্যয় অগ্রিম প্রদান করা, ব্যয় অগ্রিম প্রদান করা। তার মানে ব্যয় অগ্রিম প্রদান করলে কি হবে? ব্যয় অগ্রিম প্রদান করলে কি হবে? ব্যয় অগ্রিম প্রদান করছে, ব্যয় কি দিছে? অগ্রিম প্রদান করছে। তার মানে এটা কি হবে ভাইয়া? এটা চলতি সম্পদের অন্তর্ভুক্ত। ব্যয় অগ্রিম চলতি সম্পদ, ব্যয় অগ্রিম চলতি সম্পদ, চলতি সম্পদ, চলতি সম্পদ। নেক্সট প্রশ্ন, 140 নম্বর প্রশ্ন। চলতি সম্পত্তি লিপিবদ্ধ করা হয়, চলতি সম্পত্তি লিপিবদ্ধ করা হয় কিসের ভিত্তিতে? চলতি সম্পত্তি লিপিবদ্ধ করা হয় কিসের ভিত্তিতে? তারল্য, তারল্য হবে। আচ্ছা এটা ভুল লিখছে বানানটা। তারল্য হবে গুরুত্ব, স্থায়িত্ব নাকি বর্ণনা? কোনটা হবে ভাইয়া? কোনটা হবে? 140, 140। স্থায়ী চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি লিপিবদ্ধ করা হয় কিসের ভিত্তিতে ভাইয়া? কিসের ভিত্তিতে? তারল্যের ভিত্তিতে। প্রশ্ন জিজ্ঞেস করলে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে, এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে যে চলতি সম্পত্তি কিভাবে লিপিবদ্ধ করা হয়? তারল্যের ভিত্তিতে, তারল্যের ভিত্তিতে। এবার সুনাম, সুনাম কোন ধরনের সম্পদ? সুনাম কোন ধরনের সম্পদ? সুনাম কোন ধরনের সম্পদ? এটা সবাই পারবো, এটা সবাই পারবো যে ভাইয়া সুনাম একটি অস্পর্শনীয় সম্পদ। এটা সবাই পারবো। সুনাম একটি অস্পর্শনীয় সম্পদ, সুনাম একটি অস্পর্শনীয় সম্পদ। 141 কি হবে? অস্পর্শনীয় হবে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম মালিকের সুনাম, আমি আপনাকে বললাম মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? আমি আপনাকে বললাম মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? ওকে, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। হ্যাঁ ঠিক আছে, অস্পর্শনীয় সম্পত্তি। প্রশ্ন হচ্ছে মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? এটা কি বলে? তরল সম্পদ। মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? বলেন বলেন, দ্রুত বলেন। মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? মালিকের সুনাম কোন ধরনের সম্পদ হবে? মালিকের সুনাম কোন ধরনের সম্পদ? এটা কি চলতি সম্পদ নাকি অস্পর্শনীয় সম্পদ? চলতি সম্পদ নাকি অস্পর্শনীয় সম্পদ? চলতি সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? কোন সম্পদ না, কারণ মালিক আর প্রতিষ্ঠান আলাদা। কারণ আমরা ব্যবসা সত্তা ধারণা মেনে চলি, সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত না। সামাজিক পরিবেশ কোনো সম্পদ হবে না। পরীক্ষার হলে যখন বলে মালিকের সুনাম কোন ধরনের সম্পদ, আমরা অ্যান্সার করে দিব অস্পর্শনীয় সম্পদ, আমরা অ্যান্সার করে দিব অস্পর্শনীয় সম্পদ। কিন্তু না, আমাদেরকে গালিবাজ এটা বলছে যে ভাই মালিকের সুনাম সম্পদ নয়, মালিক ব্যবসা আলাদা। কে বলছে? ব্যবসা সত্তা ধারণা বলছে। কারণ ব্যবসার কি থাকবে? আলাদা মালিকানা থাকবে, আলাদা কি থাকবে? মালিকানা থাকবে। কে বলছে? ব্যবসায় সত্তা ধারণা বলছে। এই জন্য মালিকের মূলধন আমার প্রতিষ্ঠানের জন্য অন্তদায়, অন্তদায়, অন্তদায়। ডান ডান ডান। এরপর আসেন, এরপর আসেন। প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি লাগবে না, ব্র্যান্ড নাম কোন ধরনের সম্পত্তি লাগবে না, নিচে কোনটি অলিক সম্পত্তি নয়, এটাও লাগবে না। পারবেন পারবেন। ওকে, এবার এটা অ্যান্সার করেন। 145, 145। নিচের কোনটি চলতি দায় নয়? 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 চলতি দায় নয় কোনটা? চলতি দায় নয় কোনটা? প্রদেয় মজুরি, স্বল্প মেয়াদী ঋণ, প্রদেয় কর, দীর্ঘমেয়াদী ঋণের চলতি অংশ নাকি প্রদেয় কর? নিচের কোনটি চলতি দায় নয়? চলতি দায় নয়,
চলতি দায় নয়। তার মানে কি হবে, কি হবে, কি হবে, সবগুলোর মধ্যে প্রদেয় আছে। এবার প্রদেয় মানে কি, প্রদেয় মানে তো চলতি, প্রদেয় মানে তো চলতি। কিন্তু কিন্তু আমরা কি করব, আমরা কি করব এখানে, প্রদেয় মানে তো চলতি, কিন্তু কি বলছে, বন্ড বলছে, কি বলছে, বন্ড বলছে, প্রদেয় বন্ড, মানে বন্ড, বন্ড কি হবে না, চলতি হবে না, কি হবে, এটা দীর্ঘমেয়াদী হবে। এবার আসেন 146 নাম্বার প্রশ্ন, একটু আমরা দেখি ভাই, এটা ঠিক করা কষ্ট। অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছর অবচয় সবচেয়ে কম দেখাবে? অবচয়ের কোন পদ্ধতি, কোন পদ্ধতি প্রথম বছর অবচয় সবচেয়ে কম দেখাবে? সরল, ক্রম, বর্ষ সংখ্যা নাকি উৎপাদন একক? অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছর সবচেয়ে কম অবচয় দেখাবে? সবচেয়ে কম অবচয় দেখাবে কি? সরল, 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 সরল। ওকে, ঠিক আছে। সরলে আমরা জানি ভাই প্রত্যেক বছর অবচয় সমান, এটা জানি, কিন্তু বাকি তিনটার সাথে তুলনা করলে সবচেয়ে কম হয় সরলে, বাকি তিনটার সাথে তুলনা করলে সবচেয়ে কম হয় সরলে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, একটু অ্যান্সার করবেন, একটু অ্যান্সার করবেন, অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছর মুনাফা বেশি হবে? প্রথম বছর মুনাফা বেশি হবে। পুরোপুরি লেখার দরকার নাই, মানে একটা প্রশ্ন যে ভাই ক্রম ও হ্রাসমান পুরোটাকে আমাকে টাইপ করতে হবে, সরল পুরোটাকে টাইপ করতে হবে, দরকার নাই, সরল সরল, ক্রমের মধ্যে ক্রম অ্যান্সার করব, বর্ষর হইলে বর্ষ, উৎপাদন হইলে উৎপাদন, এতটুকু লিখবো, পুরোটা টাইপ করার দরকার নাই। প্রথম বছর মুনাফা বেশি হবে কোন পদ্ধতিতে? প্রথম বছর মুনাফা বেশি হবে কোন পদ্ধতির ক্ষেত্রে? প্রথম বছর মুনাফা বেশি হবে কোন পদ্ধতি ফলো করলে? অবচয়ের কোন পদ্ধতি ফলো করলে প্রথম বছর মুনাফা সবচেয়ে বেশি হবে? মুনাফা সবচেয়ে বেশি হবে, অ্যান্সার করেন, অ্যান্সার করেন। ওকে জিন্নাত, ওকে আচ্ছা জিন্নাত, ফাতেমা বলছে কি ক্রম, বাকিরা বলেন সরল, মাহফুজ বলছে সরল, বাকিরা ক্রম, এই যে শাহানো বলছে ক্রম, বাকিরা প্রথম বছর মুনাফা বেশি হবে কোন পদ্ধতির ক্ষেত্রে? তাহলে ভাই ব্যয়ের সাথে মুনাফা সম্পর্ক কি? ব্যয়ের সাথে মুনাফা সম্পর্ক কি? বিপরীত, ব্যয়ের সাথে মুনাফা, এই যে ক্রম সরল, ক্রম সরল, দুই ভাগ হয়ে গেছি আমরা, ক্রম এবং সরল আমরা দুই ভাগ হয়ে গেছি, 50-50, 50-50, সরল 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 সরল। ওকে, একটু পরে অ্যান্সার দিব, একটু পরে অ্যান্সার দিব, আরেকটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন করি। প্রথম বছর কর কম হবে কোন পথে? প্রথম বছর কর কম দিতে হবে কোন পদ্ধতির ক্ষেত্রে? প্রথম বছর মুনাফা, এটা বলছেন 50-50, 50-50 অ্যান্সার পাইছি, 50-50। আরেকটা প্রশ্ন, প্রথম বছর কর কম দিতে হবে কোন পদ্ধতি ফলো করলে? ক্রম সরল, ক্রম সরল। ওকে, ভেজাল লাগছে, ভেজাল লাগছে, সমস্যা নেই। প্রথম বছর কর কম দিতে হবে কোন পদ্ধতি ফলো করলে? 100% ক্রম। ওকে, 100% ক্রম কোনটা, এটা নাকি এটা, দেখা যাক, দেখা যাক। এখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, প্রথম বছর কর কম দিতে হবে, তাহলে মুনাফা বেশি হইলে কর বেশি, আমি বলছি কর কম দিতে হবে, আমি বলছি কর কম দিতে হবে, কি হবে, কি বলে, এই যে তো হুদাই মানে বলছেন মুনাফা বেশি, তো মুনাফা বেশি বলছেন, ক্রম বলছেন, তো করের সময় তাহলে মুনাফা কম বের করতে, কম দিতে হবে কোনটাতে, তাহলে ক্রম হবে না, তাহলে কি হবে, তাহলে যারা বলছি ক্রম, তাহলে এটা তাদের অ্যান্সার উল্টা হয়ে যাবে, তার এখানে বলবেন সরল, তার এখানে কি বলবেন, সরল বলবেন, আর যারা এখানে সরল বলছেন তার এখানে ক্রম বলবেন। দুইটা আবার সেম হইলে কেমনে হবে? কর কম ক্রম হ্রাসমান, তাহলে ভাইয়া কর কম ক্রম হ্রাসমান, তাহলে মুনাফা বেশি, তাহলে কেমনে ক্রম হ্রাসমান হয়? ভেজাল লাগছে না? দুইটাই ক্রম হ্রাসমান, সেরা, দুইটাই ক্রম হ্রাসমান, মানে এদিকে এদিক দেখার দরকার নেই, দুইটাই ক্রম হ্রাসমান। ওকে, আসেন এবার ভেজাল ক্লিয়ার করে, খুব ভালো, খুব ভালো, আসেন ভাইয়া, আসেন। কি বলছে? প্রথম বছর মুনাফা বেশি, তো ভাইয়া মুনাফা বেশি হওয়ার জন্য ব্যয় কি হবে, ব্যয় কি লাগবে ভাইয়া? ব্যয় হইতে হবে কম। প্রথম বছর মুনাফা বেশি হইতে হলে ব্যয় কি লাগবে ভাইয়া? ব্যয় কম লাগবে, ব্যয় কম, অবচয় সবচেয়ে কম, কে বলছে? সরল বলছে, তো অবচয় প্রথম বছর সরলে যদি কম হয়, মুনাফা কই বেশি হবে? মুনাফা বেশি হবে কোথায়? মুনাফা বেশি হবে সরলে, মুনাফা বেশি হবে কোথায়? সরলে, বুঝছি ভাইয়া। অবচয় সবচেয়ে কম, মাত্র পড়ছি, এখানে আসি উল্টাই ফেলছি, মাত্র পড়ছি, অবচয় কম, তাহলে অবচয় কম, মুনাফা কি হবে? বেশি হবে, কোথায়? সরলে। এখন মুনাফা বেশি মানে কর বেশি, সরলে মুনাফা বেশি মানে কর বেশি প্রথম বছর। এখন ক্রম মানে কি? ক্রম মানে দ্বিগুণ, দ্বিগুণ মানে অবচয় দ্বিগুণ হয়ে যাবে, মানে অবচয় সবচেয়ে বেশি কোথায়? অবচয় সবচেয়ে বেশি ক্রম হ্রাসমান, ব্যয় বেশি, তাহলে মুনাফা কম,
তার মানে কি হবে ভাইয়া, মুনাফা কম। তো মুনাফা যদি কম হয়, কর কম, এটা কি হবে ভাই, এটা হবে ক্রম। তাহলে এটা ক্রম, এটা সরল, এটা সরল। বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা? ভেজাল লাগাইছেন, নিজেরাই লাগাইছেন। মুনাফা বেশি সরল আর কর কম ক্রম হ্রাসমান। বুঝছি কিনা এখন? বুঝছি কিনা? মুনাফা বেশি সরল এ পর্যায়ের কারণ অবচয় কম মানে ব্যয় কম, কর কম। ওকে ঠিক আছে ভাইয়া, বুঝছি কিনা এখন? যারা পেঁচাই ফেলছে, পেঁচাই ফেলছে। হামিদ বলছে ভাইয়া দুইটাই কি হবে, ক্রম হবে 100%। ওকে এখন ঠিক আছে, ভেজাল ক্লিয়ার হয়েছে। আমি বলছিলাম সম্পর্কগুলো, সম্পর্কগুলো আমাকে মাথায় রাখতে হবে ভাইয়া। ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক কিরূপ, মুনাফার সাথে করের সম্পর্ক কিরূপ, ব্যয় বেশি দেখালে কি ঘটতে পারে, ব্যয় কম দেখালে কি ঘটতে পারে, সমাপনী মজুদ বেশি দেখালে কি হইতে পারে, সমাপনী মজুদ কম দেখালে কি হইতে পারে। পেঁচাই ফেলবেন এখানে, পেঁচাই ফেলবেন এখানে। এই জন্য এই প্রশ্নগুলো তারা বারবার দিবে, এই প্রশ্নগুলো তারা বারবার দিবে। বুঝতে পারছি কিনা বলেন, বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা? ওকে জি ভাইয়া বুঝছি। সো পেঁচানো যাবে না, পেঁচানো যাবে না, এখান থেকে পেঁচানো যাবে না। অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার নিরপেক্ষ সরকার তো সব দিকে নিরপেক্ষ, হ্যাঁ সব দিকে নিরপেক্ষ, 50-50। আসেন পরবর্তী প্রশ্ন। উদ্ভিদ ওদের প্রস্তুত করা হয়, দেখার দরকার নাই, নির্দিষ্ট সময়তে হয়। এরপরে অবচয়ের ক্ষেত্রে, ওকে এখন বলেন তো ভাইয়া, অবচয়ের জন্য সমন্বয় না করা হলে নিচের কোনটি সত্য? অবচয় ভাইয়া, অবচয় এখন যা পড়াইছি জাস্ট সেটা ফলো করবেন। অবচয় হচ্ছে ভাইয়া খরচ, খরচকে সমন্বয় করে নাই। তাহলে ভাইয়া ফলাফল কি কি হইতে পারে? নিজ দায়িত্বে অ্যান্সার করেন তো ভাইয়া, ফলাফল কি হইতে পারে? জি ভাইয়া বুঝছি ভাইয়া, ব্যয় বেশি মুনাফা কম। ওকে ঠিক আছে ভাই, এটা বলেন তো, মাত্র পড়াইছি না অবচয়ের ব্যাপারটা, বলছে অবচয় সমন্বয় করে নাই, মানে অবচয় হিসাবভুক্ত করে নাই। তার মানে অবচয় না করা মানে কি, ব্যয়কে হিসাবভুক্ত করি নাই। এখন ব্যয় হিসাবভুক্ত না করা মানে ব্যয় দেখাই নাই, ব্যয় কম দেখাইছি। এবার দেখাইলে কম কি হয়, ব্যয় কম দেখাইলে কি হয়, কি হয়, কি হয়, কি হয়, কি হয়, ব্যয় কম দেখাইছে। আচ্ছা অপশন তো ব্যয় কম দেখানি আছেই, ব্যয় তো এখানে আছেই অ্যান্সার। তাই না ভাইয়া, ব্যয় কম, ব্যয় কম হইলে ভাইয়া মুনাফা বেশি হয়, মুনাফা বলছে কম, মুনাফা বেশি হলে মালিকানা বেশি হয়, মালিকানা বেশি হয়। আবার এখানে কি হবে, মালিকানা বাড়ছে, তো মালিকানা সম্পদ ইজিক্যাল টু মালিকানা, সম্পদে কি হবে, বেশি হবে। মানে কম 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 হবে না, কি হবে, ব্যয় কম দেখানো হবে, ব্যয় কম দেখানো হবে, ব্যয় কম, সম্পত্তি বেশি, মুনাফা বেশি, কর বেশি, সেরা, শেষ। ঝামেলা ক্লিয়ার হয়েছে ভাইয়া, ক্লিয়ার হয়েছে ভাইয়া ঝামেলাগুলা? ভাইয়া মুনাফার সাথে কি রূপ, সম্পদের সাথে কি রূপ, মালিকানার সাথে কি রূপ, জাস্ট সামান্য একটু দেখবো, জাস্ট প্রশ্ন ভালো করে খেয়াল করলে বাকি সব অটোমেটিক্যালি বের হয়ে যাবে। ওই একটা কথা আছে না প্রবাদ, যে ভাইয়া কান টানলে মাথা আসে। জাস্ট আমরা একটা জিনিসকে ধরে টান দিব, একসাথে আরো 3-4-5টা অপশন আমার কাছে চলে আসবে। জাস্ট দেখছি ব্যয় অন্তর্ভুক্ত করে নাই, ব্যয় কম। এবার ব্যয় কমের সাথে মুনাফা, কর, মালিকানা, সম্পদ একসাথে চলে আসবে। ভালো করে খেয়াল রাখতে হবে এগুলা। ওকে আচ্ছা, সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি, এটারও আমার দরকার নাই। এরপরে কয়লার খনি কোন ধরনের সম্পত্তি, এটা হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পত্তি, এটাও আমার দরকার নাই, এগুলো আমরা পারবো। ক্রেডিট উদ্বৃত্ত এটা আমরা পড়ছি। SAFC দেখি এটা অ্যান্সার করেন, এটা একটু অ্যান্সার করেন, আনকমন প্রশ্ন, আনকমন প্রশ্ন, এটা একটু অ্যান্সার করে ফেলেন। SAFC এর পুনরূপ কি হবে? SAFC, SAFC এর পুনরূপ কি হবে? আচ্ছা 49 ওকে জি ভাই ক্লিয়ার। 53 ওগুলো পারবেন, ওগুলো পারবেন, চলছে এগুলো কি, এগুলা প্রশ্ন, এগুলো কোনো প্রশ্ন, এগুলো প্রশ্ন না। SAFC 153 অ্যান্সার করেন। আচ্ছা 49 এগুলো লাগবে না, ওগুলো লাগবে না। যে কয়লার খনি কোন ধরনের সম্পত্তি, চলতি সম্পত্তি না দীর্ঘমেয়াদী, এগুলো আমার পড়া না, এগুলো আমার জন্য কোনো পড়া না, এগুলো আমরা পারবো। এখন ভাইয়া SAFC 49 মিস গেছে, ওগুলো বাদ, ওগুলো পারবেন, ওগুলো পারবেন, ওইগুলো পারবেন ভাইয়া। SAFC, SAFC এর পুনরূপ কি হবে? স্ট্যান্ডার্ড হবে নাকি স্টেটমেন্ট হবে? স্ট্যান্ডার্ড হবে নাকি স্টেটমেন্ট হবে? স্ট্যান্ডার্ড অর স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট। আচ্ছা এখানে কি সেম অপশন, স্টেটমেন্ট অফ এর ফাইন্যান্সিয়াল। আচ্ছা ফাইন্যান্সিয়াল এন্ড নাই, ভেজাল তো এখানে। প্রাবিতুষা ছিল যে, প্রাবিতুষা হিসাব, আচ্ছা খেয়াল করি নাই, প্রাবিতুষা হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়, আচ্ছা খেয়াল করি নাই, তার বাদ দেন। ডি নাম্বার। আচ্ছা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল এন্ড অ্যাকাউন্টিং কনসেপ্ট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল এন্ড অ্যাকাউন্টিং কনসেপ্ট, অ্যাকাউন্টিং কনসেপ্ট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট। 49, আচ্ছা 49 ঝামেলা লাগাইছেন,
49 49 49 কি ছিল? ও আচ্ছা, ঠিক আছে, 49 49 কি বলছিলেন? আচ্ছা, আমি তো দেখি না এটা। 49, অনেকে এ বলছে, অনেকে আবার ডি বলছে, অনেকে আবার 49 ডি বলছে। হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়, নীতিমালা থেকে প্রাবিতুষা, প্রাসঙ্গিক, প্রাবিতুষা, ব্যয় সুবিধা বিশ্লেষণ, যথাকালীনতা, তুলনীয়। তার মানে কি হবে? এটাই হবে। যথাকালীনতা, যথা সময় তথ্য দিতে হবে, প্রাসঙ্গিক তথ্য দিতে হবে, সামঞ্জস্যতা, তুলনীয়। সামঞ্জস্যতা মানে কি? তুলনীয়। তার মানে ব্যয় সুবিধা বিশ্লেষণ, ব্যয় সুবিধা বিশ্লেষণ এটা হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়, হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়। জাস্ট একটা ওয়ার্ড, প্রাবিতুষা, প্রাসঙ্গিক, বিশ্বাসযোগ্য, তুলনীয়, সামঞ্জস্য, সামঞ্জস্য, শেষ। একটা ওয়ার্ড, একটা ওয়ার্ডে পড়া শেষ। এরপরে যথাকালীন লাগবে না, লাগবে না, লাগবে না। 53 শেষ করছি। 54, 55, 56 এটা তো পারবেন। আর্থিক অবস্থা, আর্থিক অবস্থা কি প্রদর্শন করে বলেন তো? আর্থিক অবস্থা কি? মোট লাভ, নিট লাভ, এরপরে মোট সম্পত্তি, নিট সম্পত্তি, নাকি সবগুলো? বলেন। হ্যাঁ 49 ঠিক আছে, এই নাম্বারটা, এই নাম্বারটা। 154, একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি নির্দেশ করে? আর্থিক অবস্থা কি নির্দেশ করে? সবগুলো আর্থিক বিবরণী প্রশ্ন, কারণ এখান থেকে 3টা থেকে 4টা প্রশ্ন দিয়ে দেয়। ঢাবিতে অ্যাটলিস্ট 2টা, রিটেন সহ 3টা পেয়ে যেতে পারে, পেয়ে যেতে পারে, পেয়ে যেতে পারে, পেয়ে যেতে পারে। এটা কি হবে? এটা কি হবে? আর্থিক অবস্থা প্রদর্শন করে। ভাই আর্থিক অবস্থা মানে কি? এই যে, আর এই জন্য বলে সবগুলো, সবগুলো কেন নয়? আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল, ফলাফল বললে লাভ ক্ষতি। আর্থিক অবস্থা মানে সম্পদ দায় মালিকানা, সম্পদ দায় মালিকানা, সম্পদ দায় মালিকানা। তার মানে এটা মানে কি? এটা মানে নিজ সম্পত্তি। মোট সম্পত্তি বলা যাবে না, মোট সম্পত্তি মানে শুধু সম্পদের পাশ। নিজ সম্পত্তি মানে সম্পদ দায় মালিকানা। অ্যান্সার কি? ডি নাম্বারটা। আর ফলাফল বললে, ফলাফল বললে শুধুমাত্র লাভ ক্ষতি, শুধুমাত্র লাভ ক্ষতি। এই যে কি আছে? নিট লাভ, মোট লাভ, এটা দুইটাই কার মধ্যে? ফলাফলের মধ্যে। কিন্তু অবস্থা, ফাইন্যান্সিয়াল পজিশন, পজিশন বলছে, পজিশন বলছে। এখানে উদ্বৃত্ত পত্র প্রস্তুত করা হয়, এটা পড়ানো লাগবে। এটা কি পড়ানো লাগবে? উদ্বৃত্ত পত্র 365 দিন লাগবে না। তরল সম্পদ কোনটা? অ্যান্সার করেন। 56 অ্যান্সার করেন। 56, 56 নিচের কোনটি তরল সম্পদ? 56 অ্যান্সার করেন। নিচের কোনটি তরল সম্পদ? তরল সম্পদ মানে দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায়, দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায়, সেটা কি ভাই? সেটা হচ্ছে তরল সম্পদ। তাহলে তরল সম্পদ কোনটা? তরল সম্পদ কোনটা? তরল সম্পদ কোনটা? 55 এর ডি। 55, 55 লাগবে না, এগুলো পারেন তো, এগুলো তো পারেন, এগুলো পারেন। 56 অ্যান্সার করেন। 56 তরল সম্পদ, তরল সম্পদ নয়, তরল সম্পদ নয়। দ্রুত নগদ টাকায় রূপান্তর করতে পারবো না। কাকে? মজুদ পণ্যকে। মজুদ আছে, চাইলে কি বিক্রয় করা যাবে? চাইলে বিক্রয় করা সম্ভব নয়। নিজ সম্পত্তি মালিকানা, হ্যাঁ নিজ সম্পত্তি মানে সম্পদ দায়ের পার্থক্য, সম্পদ দায় মালিকানা একসাথে চলে আসছে। তো আপনি নিজ সম্পত্তি বের করবেন মানে কি? সম্পদ লাগবে, অবশ্যই দায় লাগবে। আর সম্পদের সাথে দায় পার্থক্য করলে কি পাবেন? মালিকানা পাবেন। আর্থিক অবস্থা চলে আসছে, বুঝছি কিনা শাহান? নিজ সম্পত্তি মানে মালিকানা, হ্যাঁ মালিকানা, সম্পদ, দায় আর মালিকানা। আর এটা কি? এটা হচ্ছে মজুদ পণ্য। এটা কি হবে? মজুদ পণ্য হবে, মজুদ পণ্য হবে, মজুদ পণ্য। ম্যাথ কোথায়? ম্যাথ কোথায়? এই সিম্পল আর কতক্ষণ? এই যে ম্যাথ চলে আসছে। এবার আসেন খেলা শুরু, এবার আসেন খেলা এখান থেকে শুরু। আসেন 57 প্রশ্ন, বোঝানোর কিছু নাই, অ্যান্সার করেন। ক্রয়, বিক্রয়, বিক্রয়ের পর মুনাফার হার, সমাপনী মজুদ, প্রারম্ভিক মজুদ কত? সূত্র ফর্মুলা নাম্বার 1 প্লাস মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার সব সময় বিক্রয়ের উপর, বিক্রয় না থাকলে বিক্রিত পণ্যের ব্যয় অথবা ক্রয় মূল্য। প্রারম্ভিক মজুদ কত? ওকে জি ভাইয়া, শেষ। এবার বলেন। এবার এটার অপেক্ষা ছিলাম আমরা, এটার অপেক্ষা ছিলাম। আর্থিক বিবরণীর ম্যাথ পেঁচাই, অনেকে পেঁচাই ফেলি, অনেকে পেঁচাই ফেলি, বুঝি না, বুঝি না, করতে পারি না, করে ফেলেন। আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী। প্রারম্ভিক মজুদ পণ্য কত? প্রারম্ভিক মজুদ পণ্য কত? সজল বলেছে 57 এর কত? 30,000 টাকা। সহজ প্রশ্ন। বিক্রয়, ক্যালকুলেটরও লাগে না ভাইয়া। বিক্রয় মুনাফার আর 20%, মানে 5 5 10,000 মুনাফা। তার মানে বিক্রয় থেকে মুনাফা গেলে বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা, 40,000 টাকা। সমাপনী মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ পণ্য 10,000, 50,000 টাকা কি? 50,000 টাকা কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর এদিকে ক্রয় দেওয়া আছে। তার মানে কি? প্রারম্ভিক মজুদ পণ্য কত? প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 50 30 20,000। খ নাম্বারটা হবে।
বি নাম্বার বি নাম্বার বি নাম্বার। ক্লিয়ার ভাইয়া? ইজি প্রশ্ন, করাচ্ছি না আমি করাচ্ছি না। পারবেন পারবেন, না পারলেও জানাবেন, না পারলেও জানাবেন। পারমোজ বনো 20,000 টাকা, হ্যাঁ ঠিক আছে। 58, 20,000 20,000 20,000 20,000 58। প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রয়, ক্রয় মূল্যের উপর মুনাফার হার সামান্য পরিবর্তন করছে, সামান্য পরিবর্তন। বছর ক্রয় কত টাকা, মানে প্রারম্ভিক মজুদ দিয়ে আছে। এখন এখন প্রারম্ভিক মজুদ দিয়ে আছে, ক্রয় বের করতে বলছে। তখন ক্রয় দেওয়া ছিল, প্রারম্ভিক মজুদ বের করতে বলছে। তখন বিক্রয় মূল্যের উপর হার ছিল, এখন ক্রয় মূল্যের উপর হার দিছে। শেষ পার্থক্য, জাস্ট এটাই, আর কিচ্ছু করে নাই, আর কিছু করে নাই। এই জন্য এগুলো দেখলে একটু কনফিডেন্সটা বাড়াবেন যে ভাই আমার দ্বারা সম্ভব, আমি ইনশাল্লাহ চান্স পাবো। কারণ আমি পড়তেছি, আমি চেষ্টা করতেছি, আমি বুঝতে পারতেছি যে তারা কি করে, সামান্য পরিবর্তন করে। এটা কি হবে, এটা কি হবে ভাইয়া? ক্রয় মূল্যের উপর 25%। ভাইয়া ক্রয় মূল্যের উপর হার থাকলে বিক্রয় মূল্যে কনভার্ট হয়ে যাবে। বিক্রয় মূল্য যতদিন থাকবে, যত বছর থাকবে, সব সময় বিক্রয় মূল্যের উপর হার। তো ক্রয় মূল্যের উপর 25%, বিক্রয় মূল্যের উপর ভাইয়া 20%। কত পার্সেন্ট ভাইয়া? 20%। বিক্রয় মূল্য 1,60,000, তার মানে 16 দুগুণে কত? 32,000 টাকা হচ্ছে ভাইয়া মুনাফা। 32,000 মুনাফা, 1,60,000 32, 1,28,000 টাকা হচ্ছে ভাই বিক্রিত পণ্যের ব্যয়। 1,80,000 বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ কোথায়? 27,000। ভাই 27,000 টাকা যোগ করে দিব, তাহলে ভাই 1,55,000। 1,55,000। প্রারম্ভিক মজুদ ভাইয়া 23, প্রারম্ভিক মজুদ 23, তাহলে ভাই 23 বাদ দিলে 1,32,000 কোথায়? এই যে 1,32,000 টাকা হচ্ছে অ্যান্সার। 1,32,000 অ্যান্সার। কে বলে বি নাম্বারটা? 57, 58। এটা কত? 58 কত হবে? বি হবে। বুঝছি কিনা, বুঝছি কিনা ভাইয়া? ডি নাম্বারটা, ডি নাম্বারটা বুঝছি কিনা, বুঝছি কিনা ভাইয়া? সহজ প্রশ্ন। ক্রয় মূল্যের উপর হাত দিয়ে আছে, ক্রয় মূল্য দেয়া আছে? দেয়া তো নাই। বিক্রয় মূল্যের উপর ধরতে হবে সব সময়, সব সময় বিক্রয় মূল্যের উপর ধরতে হবে। হার পরিবর্তন 20%, 20% করলে 32,000, বাদ দিলে বিক্রিত পণ্যের 1,28,000। সমাপনী মজুদ 27, 1,55,000 বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ বাদ, বাকিটা অ্যান্সার। 1,32,000 1,32,000 1,32,000। ভাইয়া প্র্যাকটিস খুব বেশি করতে হবে, একবার যাতে চোখে দেখাই, ধরতে পারি যে কিভাবে কি ফর্মুলা কাজ করতে হবে। পেঁচানো যাবে না, বারবার করে বলতেছি, পরীক্ষার হলে পেঁচা ফেলবেন, পেঁচানো যাবে না। এবার আসেন 159 নাম্বার প্রশ্ন। প্রারম্ভিক মজুদ, শেষ মজুদ, বিক্রয়ের উপর ব্যয়, বিক্রয় করা পণ্যের ব্যয় 400 টাকা। নিট ক্রয় কত? ভাই সহজ, জাস্ট ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 1। দুইটা যোগ করব, এক এক যোগ করব, আর একটাকে বিয়োগ করব, কাজ শেষ, অ্যান্সার চলে আসবে। প্রারম্ভিক মজুদ আর ক্রয় এক পাশের আইটেম, তার মানে প্রারম্ভিক মজুদের কাজ নাই। সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়, যোগ করব, যোগ করব, এটা বিয়োগ করে দিব, কাজ শেষ। অ্যান্সার কত আসবে? অ্যান্সার কত? কত? 41, 41 থেকে 4 বাদ 37 কোথায়? 37 কত হবে? 37। এ নাম্বার, এ নাম্বার ভাইয়া। বাকিটা স্পিড বাড়াইতে হবে, স্পিড বাড়াইতে হবে, স্পিড বাড়াইতে হবে ভাইয়া। দেখছি ফর্মুলা মাথায় চলে আসবে, দেখছি ফর্মুলা মাথায় চলে আসবে, কাজ করে দিব। দেখছি ফর্মুলা মাথায় চলে আসতে হবে, দেখা মাত্র ফর্মুলা মাথায় চলে আসতে হবে যে ভাইয়া এটা এইভাবে করতে হবে, এটা ফর্মুলা 1 হবে, এটা 2 হবে, কাজ শেষ। আসেন পরবর্তী প্রশ্ন। 160 নাম্বার প্রশ্ন। ক্রয়ের পরিমাণ কত? ক্রয়ের পরিমাণ, তার মানে বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, সেম প্রশ্ন। পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। যোগ যোগ একটা বিয়োগ, দুইটা যোগ একটা বিয়োগ, দুইটা যোগ একটা বিয়োগ। এ নাম্বার, এ নাম্বার 160, দুইটা যোগ একটা বিয়োগ, দুইটা যোগ একটা বিয়োগ। বিক্রিত পণ্যের ব্যয় দেয়া আছে, এখানে দেয়া আছে, আর প্রারম্ভিক মজুদ, তার মানে এটা বাদ, এটার সাথে ক্রয় আসে, এটার সাথে ক্রয় আসে, এটা বাদ দিলে কত? কত বলছে? 17 কত বলছে? এটা কত? সি নাম্বার, সি নাম্বার, খালি সি নাম্বার। 80,900, 80,900 আসছে কিনা, আসছে কিনা, আসছে কিনা? 80,900, 80,900। দুইটা যোগ একটা বিয়োগ, দুইটা যোগ একটা বিয়োগ। জানি তো, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় এক পাশ, প্রারম্ভিক মজুদ, ক্রয়কৃত পণ্যের ব্যয় এক পাশ, মাঝামাঝিকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। যে কোনো এক পাশ মিলাবো, বাকিটা বিয়োগ করে দিব। আচ্ছা ওকে, খুব ভালো, খুব ভালো, ঠিক আছে। সবার অ্যান্সার ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। আসেন আসেন, আবার আসেন, আবার আসেন, আবার দেখেন, আবার কি বলছে, আবার কি বলছে, আবার কি বলছে? মার্কআপ বলছে, মার্কআপ। সরাসরি ক্রয় মূল্য বলে নাই, মার্কআপ বলছে 25%, সমস্যা নেই। বিক্রয় আছে, আছে। এরপরে আরো কি কি দেয়া আছে? সমাপনী মজুদ পণ্যের পরিমাণ, প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, ফেরত। ওকে, কাজ করেন, কাজ করেন, কাজ করেন, কাজ করেন। সামান্য সবকিছু সেম, সবকিছু সেম। ক্রয় মূল্যের হার বলছে, মার্কআপ বলছে, জাস্ট মার্কআপ। তার মানে আমরা মার্জিন আপ মানে বিক্রয় মূল্য, মার্কআপ মানে ক্রয় মূল্য, শেষ। বাকি সব জানি, বাকি সব জানি।
বাকি সব জানি। অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে কত? তার মানে ভাইয়া মার্কআপ, ভাইয়া মার্কআপ মানে ক্রয় মূল্য, মার্জিন আপ মানে বিক্রয় মূল্য, মার্জিন আপ মানে বিক্রয় মূল্য, মার্জিন আপ মানে বিক্রয় মূল্য, মার্কআপ মার্জিন আপ, মার্কআপ মার্জিন আপ। কত হবে কত হবে কত হবে কত হবে কত হবে? বি নাম্বার বি নাম্বার বি নাম্বার, অ্যাকচুয়ালি বি নাম্বার 1,30,000 1,30,000। বাকিরা বাকিরা গালিবা ঠিক আছে, মাহমুদ ঠিক আছে, জেসমিনের অ্যান্সার ঠিক আছে। এরপরে এরপরে ভাইয়া ভাইয়া কাজ কি? 25% মার্কআপ, মার্জিন আপে 20%, 20% করবো 28,000, 28,000 1,12,000, 1,12,000, 1,12,000। তাহলে এখানে প্রারম্ভিক মজুদ কত? 1,60,000, 86 বাদ 4,000 বাদ 82,000, 1,60,000, 2,42,000 আর 1,12,000, পার্থক্য হচ্ছে 1,30,000, 1,30,000, 1,30,000, 1,30,000, 1,30,000, 1,30,000, 1,00,000 কত? 1,30,000। সবার 100 ভাইয়া ক্লিয়ার হচ্ছে কিনা? 100 ক্লিয়ার হচ্ছে কিনা? আমি মুখে মুখে বলতেছি, বাট অ্যান্সার যেহেতু মিলতেছে সবার, আমি জাস্ট মুখে মুখে বলে যাচ্ছি। আমাদের প্রায় 50টার মতো প্রশ্ন শেষ, প্রায় 50টার মতো প্রশ্ন শেষ। সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা? প্রায় 50টার মতো প্রশ্ন আমাদের শেষ, সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা? 1 ঘন্টা 10 মিনিট, প্রায় 50টার মতো প্রশ্ন শেষ। সো আমরা জানি ভাইয়া প্রথম পত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে, প্রথম পত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে, দ্বিতীয় পত্র থেকে ভাইয়া তেমন একটা প্রশ্ন করবে করবে বাট কম প্রশ্ন করবে। 60 থেকে 65 70% সব প্রথম পত্র, বাকিগুলো দ্বিতীয় পত্র। বুঝতে পারতেছি ভাইয়া? বুঝতে পারতেছি। আমরা দ্রুত করতেছি কারণ আপনারা পারতেছেন, আমরা দ্রুত করছি কারণ আপনারা পারতেছেন। আপনারা না পারলে স্লোতে যাওয়া হয়তো, বাট আপনারা পারতেছেন, ধরতে পারতেছেন, এটাই অনেক, এটাই অনেক। কয়টা শেষ? 100 শেষ। ওকে, আসেন এরপরে। আবারও সেম প্রশ্ন, আবারও সেম প্রশ্ন করে ফেলেন, আবারও সেম প্রশ্ন। ক্লিয়ার ভাই? আবার সেম প্রশ্ন, সেম প্রশ্ন, সেম প্রশ্ন। কি বের করতে বলছে? সমাপনী মজুদ বের করতে বলছে। প্রশ্ন শুরুতে দিয়েছে সমাপনী মজুদ, সমাপনী মজুদ। তার মানে ক্রয়টা দেওয়া থাকবে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যে কনভার্ট করব, বাকি কাজ করে ফেলবো। এখন এখানে এখানে খুব সম্ভবত, এখানে খুব সম্ভবত সঠিক অ্যান্সারটা আছে কিনা আমি শিওর না। আপনারা একটু করেন, আপনারা একটু করেন। এখানে সঠিক অ্যান্সারটা আছে কিনা আমি এখনো শিওর না, বাট আপনারা করে দেখেন কত আসে, আপনারা করে দেখেন কত আসে। প্রারম্ভিক মজুদ, ক্রয়, আন্তঃমুখী পরিবহন খরচ, এটা 2 লাখ, 34 লাখ, 36, 37 লাখ, 48। এখানে 25% বলছে, 4 ভাগের 1 ভাগ। একটু করে দেখেন ভাইয়া সঠিক অ্যান্সার আছে কিনা, আছে কিনা, আছে কিনা। থাকতেও পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট আপনাকে দেখতে হবে আপনি পারতেছেন কিনা, আপনাকে দেখতে হবে আপনি পারতেছেন কিনা। নাকি প্রশ্ন যেটা থাকবে ওইটা অ্যান্সার করে দিব, প্রশ্নে ভুল থাকলেও ভাইয়া অপশন যেটা একটা কাজে লাগাই দিব, সেটা হবে না। ভাইয়া প্রশ্নে ভুল আছে, প্রশ্নে ভুল থাকলে বলতে হবে। দেখেন পারেন কিনা, দেখেন পারেন কিনা, দেখেন পারেন কিনা। কত আসে? কত আসে? 1 লক্ষ টাকা আসে, 1 লক্ষ টাকা আসে। কত আসে? 1 লক্ষ টাকা আসে, 1 লক্ষ। বাকিরা এটা সবাই পারে ভাইয়া, আলহামদুলিল্লাহ, সবাই পারলে ভালো, পারলে ভালো। কত আসে? কত আসে? কত আসে? আমি বলছি আগে অ্যান্সার নাই, অ্যান্সার নাই সেটা বাদ, আপনার কথা সেটা হচ্ছে প্রশ্ন, আপনার কথা সেটা হচ্ছে প্রশ্ন। অ্যান্সার নাই এটা সেই জন্য আমি আগে বলছি যে ভাইয়া এটা হয়তো সঠিক অ্যান্সারটা নাই, সেজন্য আপনাকে বলছি কত আসে। 1 লক্ষ টাকা আসবে, 1 লক্ষ টাকা আসবে। তাহলে 1 লক্ষ টাকা আমাদের পিডিএফ এর মধ্যে 90,000 টাকা দিয়ে আছে। 90,000 টাকা দেওয়ার কারণে আমরা হয়তো কোন একটা অ্যামাউন্টের মধ্যে 1 লাখের এদিক ওইদিক আছে, কোন একটা বেশি আছে, কোন একটা অ্যামাউন্ট একটু বেশি আছে সঠিক যে প্রশ্নটা, বাট আমাদের এখানে পিডিএফ এর মধ্যে সামান্য ভুল ছিল। 162, 163, 162, 163 সমাধান করেন, 162 সমাধান করেন, দেন 163 সমাধান করেন, 162 দেন 163 সমাধান করেন, 162 এরপরে 63। 62 বলছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়ের পরিমাণ ক্রয় মূল্যের উপর মুনাফার আর 12%। এবার লাগছে ভেজাল, এটাও মুখস্থ মারি দিবেন,
এটাও মুখস্থ মেরে দিতে হবে, এটাও মুখস্থ মেরে দিতে হবে। যদিও বের করার ওয়ে আছে, যদিও বের করার ওয়ে আছে। এখানে আমার কি বলছে, ক্রয় মূল্যের উপর হার বলছে না, ক্রয় মূল্য 12% দেয়া আছে বিক্রয় মূল্য। আমরা সূত্র ব্যবহার করলে 10.71 আসবে, 10.71%, 10.71%, 71% করলে আমরা কি পাবো, আমরা মুনাফা পাবো। মুনাফা বিয়োগ করে দিব 1500 নাকি কত আসবে, 1800 আসবে, 17,000 সামথিং আসবে, 1700 সামথিং আসবে। এটা বিয়োগ করলে 15,000 টাকা হবে, 15,000 টাকা হবে। 63 কত হবে, 63 বি নাম্বারটা কত, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার হবে 63, 62, 62, 62, 62 কত হবে, 62 হবে সি নাম্বার, সি নাম্বার, হ্যাঁ সি নাম্বার, সি নাম্বার। 63 করেন, 63। বিকৃত পণ্যের ভাই, বিকৃত পণ্যের ভাই, বিকৃত পণ্যের ভাই, বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয় দ্রুত করি আমরা। 100, হ্যাঁ 15,000 টাকা আসবে, 15,000, 15,000, 15,000 আসবে, 15,000 আসবে, 10.71 আসবে, 10.71। দেন কাজ করে ফেলবো। এবার আসেন পণ্যের প্রারম্ভিক মজুদ, ক্রয়, ক্রয় ফেরত, সমাপনী মজুদ, বিকৃত পণ্যের ভাই সেম ব্রো, ইজি প্রশ্ন। প্রারম্ভিক মজুদ, ক্রয়, ক্রয় ফেরত, ওকে, সমাপনী মজুদ, যেটা পার্থক্য হবে সেটাই হচ্ছে অ্যান্সার, যেটা পার্থক্য হবে সেটা হচ্ছে অ্যান্সার। এটা গুচ্ছে আসছিল, গুচ্ছে, ঢাবিতে, রাবিতে, যে কোনো জায়গায় এরকম প্রশ্ন পাবেন, সেম সেম প্রশ্ন পেয়ে যাবেন, সেম প্রশ্ন পাবেন, আবার একটু সামান্য মান পরিবর্তন করবে, জাস্ট এটাই, জাস্ট এটাই। এটা কত, বি নাম্বারটা 1,20,000, 1,20,000, 1,20,000, 1,20,000, 1,20,000, ওকে। 62 এর মধ্যে সি কে বলছে, সি হবে না বি হবে, বি নাম্বারটা হবে। বিক্রয় মুনাফার আর এত হলে বিক্রিত পণ্যের ব্যয় কত লাগবে, করা লাগবে না, যেটা লাগবে না ওইটা বাদ, লাগবে না। একটি পণ্যের এটা করেন, 167 নাম্বারটা করেন, 167 নাম্বারটা করেন, 167। একটি পণ্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300%, পণ্যটির মূল্য যদি 90 টাকা হয়, লাভের পরিমাণ কত টাকা, পণ্যটির মূল্য যদি কত হয়, লাভের পরিমাণ কত টাকা হবে, লাভের পরিমাণ কত টাকা হবে, লাভের পরিমাণ কত টাকা হবে, করেন, লাভের পরিমাণ কত টাকা হবে, 167, 167, 67 নাম্বার প্রশ্ন, ওকে সজল বলছে। বাকিরা, বাকিরা 167 নাম্বার প্রশ্ন, লাভের পরিমাণ কত, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 300%, তার মানে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে 100%, 100%, এটা 3 গুণ, 3 গুণ মানে 270 টাকা বিক্রয় মূল্য। একটা পণ্য বিক্রয় করছি 270 টাকা, যেটা ক্রয় করছিলাম 90 টাকা, লাভ কত, 180 টাকা। লাভ কত হবে, আয় হায়, বাকিদের এত সময় লাগে কেন, এত সময় লাগে কেন, ইজি প্রশ্ন ভাইয়া, যেটা দেওয়া থাকবে বলা থাকুক না থাকুক 100%, তার মানে 300% মানে 3 গুণ, 3 নং 27, ক্রয় মূল্য 90, আমি বিক্রয় করছি 270, বাকিটা হচ্ছে আমার লাভ, বাকিটা আমার কি ভাইয়া, বাকিটা হচ্ছে আমার লাভ, বাকিটা হচ্ছে আমার লাভ, বাকিটা হচ্ছে কি ভাইয়া আমার লাভ, বাকিটা হচ্ছে আমার লাভ। বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা, যদি ঝামেলা থাকে অ্যান্সার পাই না, 180 টাকা, 180 টাকা, 180 টাকা, ওকে। মোট লাভ কত হবে, মোট লাভ কত হবে, যদি কোন প্রতিষ্ঠানের বিক্রয় 50,000 টাকা, বিক্রিত দ্রব্যের ব্যয় 40,000 টাকা, বহি পরিবহন 1,000 টাকা, তাহলে মোট লাভ কত হবে। বুঝি নাই এটা, দেখেন বুঝেন নাই, আপনার পণ্যের ক্রয় মূল্য কত, পণ্যের ক্রয় মূল্য 90 টাকা, পণ্যের বিক্রয় মূল্য কত, পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের 300%, মানে 3 গুণ। ভাই এটা কত পার্সেন্ট, 90 টাকা কত পার্সেন্ট, 90 টাকা হচ্ছে 100%। এখন এটার 300% মানে কি, এটা 3 গুণ, 3 গুণ মানে কত ভাই, 90 গুণ 3, 270 টাকা বিক্রয় করছি, একটা পণ্য আমি 270 টাকা বিক্রয় করছি, এখন 270 টাকা বিক্রয় করলে আমি বিক্রয়ের পূর্বে ওই পণ্যটা কেনার জন্য ব্যয় করছি কত, 90 টাকা, মানে আমার কাছে লাভ কত, 180 টাকা। বুঝছি কিনা, বুঝছি কিনা, বুঝছি কিনা, দীপা ভাইয়া বুঝি নাই যে বলছেন, ভাইয়া বুঝছি, ক্রয় মূল্য 90 টাকা, এটার বিক্রয় মূল্য হচ্ছে 300% বেশি, তার মানে এটা 300%, 3 গুণ, 3 গুণ, তো 3 গুণ মানে 270, 270 মাইনাস 90, 180। বুঝতে পারছি। আচ্ছা এরপরটা 1 লাখ টাকা, 1 লাখ টাকা, 1 লাখ টাকা, ওকে এটা ইজি প্রশ্ন, এটা ইজি প্রশ্ন, 1 লাখ টাকা হচ্ছে অ্যান্সার, 1 লাখ টাকাই হচ্ছে অ্যান্সার। এরপরে চলে আসেন, ওকে এরপর এটা, এগুলো অ্যান্সার করেন তো,
এগুলো একটু অ্যান্সার করেন তো, দুইটা অ্যান্সার করেন, এগুলো দুইটা অ্যান্সার করেন, দুইটা অ্যান্সার করলে বাকিগুলো পড়াবো না, দুইটা অ্যান্সার করেন, দুইটা অ্যান্সার করলে বাকিগুলো পড়াবো না। 33% বিক্রয় মূল্য হার কত, এগুলো একটু অ্যান্সার করেন তো। দেয়, এগুলাও মাঝে মাঝে দিয়ে দেয়, এগুলাও মাঝে মাঝে দিয়ে দেয়, এগুলাও মাঝে মাঝে দিয়ে দেয়, শর্টকাটে করে ফেলে, শর্টকাট। ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য মানে কি, মার্ক আপ 33.33%, মার্জিন আপ কত, মার্জিন আপ কত, মার্জিন আপ কত, মার্জিন আপ 25%, মার্জিন আপ 25%, 25%, 25%। ডি নাম্বার, ডি নাম্বার। এরপর দেখেন সেম প্রশ্ন যদি থাকে আমরা স্কিপ করব, 100% লাগবে না, 100% হইলে 50%, 25 লাগবে না, লাগবে না, লাগবে না। আসেন 173 নম্বর প্রশ্ন, 173 দেন 174। একটা হচ্ছে কমিশনের ম্যাথ, আর একটা হচ্ছে কি ভাইয়া, আর একটা হচ্ছে করের ম্যাথ। একটা কমিশন আর একটা কর, একটা কমিশন আর একটা কর, 25%। তাহলে আমরা বাইগুলো বাদ দিলাম ভাই, বাইগুলো পারা যাবে। কমিশন, কমিশন জাস্ট একটা জিনিস দেখবো, একটা জিনিস দেখে বাকিটা অ্যান্সার করব, একটা জিনিস দেখবো বাকিটা অ্যান্সার করব। কমিশন কি দেয়া আছে, কমিশন পূর্ব দেয়া আছে, পূর্ব আমি শিখাইছি বেচের মধ্যে শিখাইছি ভাইয়া, পূর্ব থাকলে জাস্ট একটা জিনিসই দেখবো, একটা জিনিস দেখবো ভাইয়া, পূর্ববর্তী মুনাফা নাকি পরবর্তী মুনাফা, পূর্ববর্তী মুনাফা নাকি পরবর্তী মুনাফা, পূর্ববর্তী বললে যোগ করব, পরবর্তী বলে বিয়োগ করব, শেষ কাজ এখানে শেষ, আর কিচ্ছু না, আর কিছু না, শর্টকাট পড়াশোনা, শর্টকাট, শর্টকাটে হয়ে যাবে। কমিশন কত, কমিশন কত, কমিশন কত, কমিশন কত। এখন যারা বুঝবো না, যারা বুঝবো না আমাকে একটু জানাবেন, যারা বুঝবো না তাহলে ভাইয়া এটা ক্লিয়ার করবেন আগে, এটা ক্লিয়ার করে পরবর্তীটা ক্লিয়ার করবেন, এটা ক্লিয়ার না করে এটা ক্লিয়ার করতে আসলে ধরা খাবেন, এটা ক্লিয়ার না করে। এই যে সামিয়া বলছে বি নাম্বার, সজল বলছে আবার এ নাম্বার, কিনলে ভেজালটা লাগান। দুইজন রে পড়াইছি, দুইজন রে পড়াইছি ভাই, 73 তে 190 হবে, 190 আমি জানি না ভাই, আগে অ্যান্সার করেন, আগে অ্যান্সার করেন। ঐশী এ নাম্বারটা যদি না হয়, ওই দিন রাতে আমি বুঝাইছি ভাইয়া, মুনাফা কোনটা, পূর্বটা, মুনাফা কোনটা, পূর্বটা। সূত্রটা আগে দেখেন, সূত্রটা আগে দেখেন, এখানে মুনাফা বসবে, এখানে প্রথমে কথা হচ্ছে ভাই মুনাফা বসবে, মুনাফা বসবে, এখানে 100 বসবে, এখানে হার বসবে, এখানে হার বসবে, এখানে হার বসবে। এখন কোনটা দিয়ে আছে, পূর্ব দিয়ে আছে, পূর্ব মুনাফা, পূর্ব মানে কি, কমিশন যোগ মুনাফা, পূর্ব মানে কি ভাইয়া, বেশি টাকা, বেশি হইলে যোগ। এবার বাকিটা কাজ করেন, পূর্ব মুনাফা দিয়ে আছে, কমিশন পূর্ব মুনাফা 33,000, 33,000 বসাবেন, পূর্ব মুনাফা মানে বেশি, বেশি মানে যোগ, 100 যোগ হার, হার কত পার্সেন্ট, কই 10%, এই যে 10%, 100 যোগ 10 ইন্টু 10, এবার দেখেন কত আছে, 3,000 ভাইয়া, মিস্টেক, আই হাই, এগুলা করলে হবে না, এগুলা করলে হবে না। অনেকে ভাইয়া কমিশন অনেক কঠিন ভাবে পড়াবে আপনারে, অনেকে আপনারে কমিশন অনেক কঠিন ভাবে পড়াবে, আমার কঠিনের দরকার নাই। আমি জাস্ট দুইটা জিনিস দেখবো, পূর্ববর্তী নাকি পরবর্তী, পরবর্তী মানে কম, কম বললে বিয়োগ, পূর্ববর্তী বললে যোগ, শেষ, আমার পরে এখানে শেষ। এবার আপনি এটা অ্যাপ্লাই করেন, আপনারা এবার বলেন এটার অ্যান্সার কত আসে। এখন ঝামেলা করছেন, অনেকে এটা বলছে, অনেকে এটা বলছে, আপনারা জানেন কি হয়, যদি ওইটা বুঝেন এটা পরবর্তীতে আমাকে করে দেন। 3,000 টাকা হবে, তাহলে 3,000, তাহলে আশা করি আমি বুঝতে পারছি 3,000 হবে। এখন এটা করে দেন তো, সেম প্যাটার্ন, সেম প্রশ্ন, একটা জিনিসই দেখবো, শুধুমাত্র একটা জিনিসই দেখবো ভাই, পূর্ব নাকি পরবর্তী, পূর্ব নাকি পরবর্তী, শেষ। পূর্ব নাকি পরবর্তী, পূর্ব নাকি পরবর্তী, ভাই এখানেও সেম প্রশ্ন, সেম প্রশ্ন, পূর্ব 40, তার মানে 40 মানে যোগ, 100 যোগ 10 ইন্টু 10, 100 যোগ 10 ইন্টু 10, না না 90 কেন আসবে, 90 কেন আসবে, আমি 90 কেন, এটা পূর্ব বলছে তো, পূর্ব বললে যোগ না, পূর্ব বললে কি হবে, যোগ হবে। শেষ করেছি, টাকা উঠছে, টাকা উঠছে, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার ভাই, পূর্ব বলছে, পূর্ব বললে যোগ,
পুরো বলে যোগ, তাহলে এটা ডি নাম্বারটা হবে। এটা কত হবে? ডি নাম্বারটা হবে। আচ্ছা 173, এটা 74 নাম্বার প্রশ্ন, আমরা মিস্টেক করছি। ডি নাম্বার 74 নাম্বার প্রশ্ন, হ্যাঁ 74 নাম্বার প্রশ্ন। সেম প্রশ্ন, সেম প্রশ্ন। কত হবে? 3 6 6 3 3 3 6 3 6। পূর্ব বলছে 10% যোগ করব, পরবর্তী বলে বিয়োগ করব। এটা একটু করে দিন, এটা করা লাগতেছে কেন? এটা বুঝেছি না? এটা বুঝেছি তো, সেম প্রশ্ন। পূর্ববর্তী মুনাফা দিয়েছে 40,000 বসাইছি 100, তার মানে পূর্ব বলছে মানে যোগ, যোগ হার ইনটু হার, যোগ হার ইনটু হার। আর বেশি কিছু প্রশ্নের মধ্যে দেখার দরকার নাই, জাস্ট দুইটা জিনিস, একটা জিনিসই দেখবো, পূর্ববর্তী মুনাফা নাকি পরবর্তী মুনাফা। এখন পূর্ব বললে যোগ করব, কারণ পূর্বের মধ্যে টাকা বেশি, বেশি মানে যোগ, পরবর্তী মানে টাকা কম, কম মানে বিয়োগ, আর বাকি সব সেম, বাকি সব সেম, বাকি সব সেম, বাকি সব কি ভাইয়া? বাকি সব সেম। কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমিশন থেকে আসে না, প্রশ্ন কমিশন থেকে আসে না। কোত্থেকে দেয়? কর থেকে প্রশ্ন করে। কোত্থেকে প্রশ্ন করে? ভাইয়া কর থেকে প্রশ্ন করে। কিন্তু আমরা কোনো কিছু বাদ রাখবো না, আমরা কোনো কিছু বাদ রাখবো না। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা দেখেন, এই যে এই দুইটা করেন, এই দুইটা করলে হয়ে যাবে। ভাইয়া কাটাকাটি করে দেন, কাটাকাটি আপনি করেন না, করে দেখেন এগুলো। আচ্ছা ভাইয়া, যদি প্রথম এবং দ্বিতীয় স্থানে, প্রথম স্থান দ্বিতীয় স্থানে পরবর্তী পরবর্তী থাকে, তাহলে কি যে কোনো একটা মুনাফা দেয়া থাকবে, যে কোনো একটা মুনাফা দেয়া থাকবে। এখন আপনার যদি পূর্ববর্তী দেয়া থাকে, পরবর্তী দেয়া থাকে, তাহলে পূর্ববর্তী আর পরবর্তী মাঝখানে তো কমিশন, আপনি তো পারি যাবেন, আপনারা তো ওইটা দিবে না, আপনারা যেটা পড়াইছি ওইটাই দিবে। আর একটা প্রশ্ন, মেইন প্রশ্ন কোন জায়গা থেকে হবে? কর থেকে জিজ্ঞেস করবে। এবার এই দুইটা সমাধান করেন, তাহলে আপনার আর কিছু লাগবে না, আপনার আর কিছু লাগবে না, আপনার আর কিছু লাগবে না। এখন ভাইয়া করটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রশ্ন কর থেকে জিজ্ঞেস করে। এখন করের জন্য আমাদের আজীবনের জন্য মাথায় রাখতে হবে কর পূর্ব সব সময় 100। এরপর এখান থেকে আমরা যদি কর হার বিয়োগ করি, আমরা কি পাবো? আমরা পরবর্তী মুনাফা পাবো, কর পরবর্তী বা নিট মুনাফা পাবো। এখন কর হার সব সময় 100। আমার প্রশ্নের মধ্যে কি দিয়ে আছে? আমার পরিচালনা, আচ্ছা এটা কমিশন দিয়ে আছে, ধুর, এটা কমিশনের ম্যাথ, কমিশনেরটা আবার সেম ভাবে করেন, সেম ভাবে করেন। আমি কোনটাতে পড়ে আছে? আচ্ছা এটা করাবো, এটা করেন, এটা করেন, এটা কমিশনের ম্যাথ দিছে, আমি ভাবছি করের ম্যাথ। এটা কত হবে? ভাই করটা একটু সলভ করে দেন। আচ্ছা করটা করে দিব, এটা বুঝছেন? এটা কত হবে? আচ্ছা এই নাম্বারটা বলতেছে, এ নাম্বার, এ নাম্বার, আগে বলেন। কমিশন ক্লিয়ার ভাইয়া? কি বলছে? পূর্ব নাকি পরবর্তী? পূর্ব বলে যোগ, পরবর্তী বললে বিয়োগ। বুঝছি কিনা? বুঝছি কিনা? বুঝছি কিনা? বুঝছি কিনা? কমিশন ভাইয়া বুঝতে পারছি, বেশি কিছু পড়াই নাই, জাস্ট একটা লাইন দেখবেন, একটা ওয়ার্ড দেখবেন, পূর্ব নাকি পরবর্তী, পূর্ব বললে যোগ, পরবর্তী বললে বিয়োগ, আর কিছু দরকার নাই, আর কিছুর দরকার নাই। ভাইয়া কমিশন বুঝতে পারছি? কমিশন বুঝতে পারছি? সজল 76 বি নাম্বারটা। আচ্ছা কর আমরা বুঝাবো, কর আমরা বুঝাবো, একেবারে সংক্ষিপ্ত ভাবে বুঝাবো, এরপর আমরা আজকের মতো শেষ করে দিব। জি ভাইয়া বুঝছি। এবার আসেন কর, কর নিয়ে ঝামেলা লাগান, শুধু শুধু ঝামেলা লাগান, কিন্তু কর থেকে কিন্তু প্রশ্ন দিবে। তো দুইটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, দুইটা প্রশ্ন। এটা কিসের ম্যাথ? করের ম্যাথ, এটাও করের ম্যাথ। আসেন আমরা একটু বুঝি। ক্যালকুলেটর, এই জন্য তো কি বলছি, কমিশনটা তেমন একটা দেয় না, কর থেকে প্রশ্ন করে। আর কমিশন যদি তারা দেয়, তারা পূর্ণ সংখ্যায় দিবে, তারা ভাঙতি সংখ্যা দিবে না, এগুলো নিয়ে প্যারা খাবেন না। আপাতত, আপাতত, আপাতত কি করেন? আপাতত ওইভাবে করে দেখেন। ভাইয়া কাটাকাটি করে দেন। ভাইয়া একটা ছিল 33,000 টাকা, এই যে পূর্ণ সংখ্যা, 100 যোগ 10, 100 যোগ 10 তার মানে কি 33,000 ইন্টু 110, 110 ইন্টু 10, শূন্য কাটেন, শূন্য কাটেন, 3 এটা কাটেন, এটা কাটেন, তার 3 11 33, 300, আর এখানে 10, 3,000 কমিশন। বুঝতে পারছেন কিনা দেখেন, 33,000 ছিল, 100 যোগ 10 ইন্টু 10, শূন্য কাটা, 100 যোগ 10 মানে কি 110, শূন্য কাটা, শূন্য কাটা, এখানে 11, এখানে 33, 3,300, 3,300, 11 কাটা, 11 কাটা, তার মানে 3 11 কত? 33, আর এখানে দুইটা শূন্য আছে, 300 যোগ 10, 3,000, 300 যোগ 10, 3,000। বুঝতে ভাইয়া? ভাইয়া আপনারা একটু যদি অ্যান্সার দিচ্ছেন যে ক্যালকুলেটর ইউজ করেন,
বুঝি নাই ভাইয়া। ভাইয়া বুঝছি কিনা, বুঝছি কিনা? এখন আসেন করের ব্যাপারটা। ভাইয়া করের ব্যাপারটা, ভাইয়া এই কথাটা আমি বারবার বলছি, আমি এই কথাটা বারবার বলছি। পরীক্ষার যারা প্রশ্ন বানাবে, যারা প্রশ্ন বানাবে তারা কে? তারা কে? তারা ভার্সিটির টিচার। তারা কি জানে না যে তারা ক্যালকুলেটর ইউজ করতে দিবে না? তারা কি জানে নাকি? তারা জানে। আপনারা নতুন অ্যাডমিশন দিচ্ছেন না, আপনাদের আগে কত বেচ, প্রায় 100-150 বেচ দিয়ে গেছে। যেসব বিশ্ববিদ্যালয়ের বয়স 111 বছর, 50 বছর, 60 বছর, তো তারা কি এত প্রশ্ন বানায় নাই? তারা বানাইছে, তারা জানে। আগে ছিল ক্যালকুলেটর। এই প্রশ্নগুলো, এই যে কমিশনের ম্যাথগুলো দেখাইছি, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্বের ম্যাথ ছিল, পূর্বের ম্যাথ ছিল। তারপরও যাতে আপনারা শিখতে পারেন সেই জন্য আমরা অ্যাড করছি। কিন্তু বর্তমানে দেখবেন কমিশন থেকে ম্যাথ আসে না, কিন্তু আমাকে তো দিয়ে দিতে পারে, পূর্ণ সংখ্যাতে দিতে পারে। এখন আমার কাছে যে আমি যে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, দিবে না, আমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, এখন সেই জন্য কি আমাকে পেঁচায় প্রশ্ন করবে? এখন যদি আমাকে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে দেয়, যে ম্যাথটা কঠিন হবে সেটা কি আমার একার জন্য কঠিন হবে? আমার একার জন্য না, সবার জন্য কঠিন হবে। তো আমি না পারলে মানে কেউ পারবে না, সোজা কথা তো এটাই। সেগুলো নিয়ে ভাইয়া পেঁচাবেচি করার দরকার নাই, এগুলা নিয়ে পেঁচাবেচি করার দরকার নাই যে ভাইয়া কি হবে না হবে। যারা প্রশ্ন বানায় তারা জানে যে এগুলার জন্য ক্যালকুলেটর ইউজ করা লাগে। তো আমরা এগুলো কেন দিব? এখন আপনি দেখেন কমিশন ম্যাথগুলো অনেক আগে দিয়ে রাখছে, তখন ক্যালকুলেটর ইউজ করা ছিল। বাট সেই জন্য কি আপনাকে আমি প্র্যাকটিস না করা পরীক্ষা হলে পাঠিয়ে দিব? এখন আসেন করের ব্যাপারটা। ভাইয়া করের ব্যাপারটা যারা পারি না, বাট ম্যাক্সিমাম পারি, ম্যাক্সিমাম আমি পড়াইছি, কারণ ক্লাসের ম্যাক্সিমাম পেইড ব্যাচ স্টুডেন্ট। ভাইয়া কর পূর্ব নিট মুনাফা দিয়ে আছে। ভাইয়া কর পূর্ব সবসময় 100, কর পূর্ব সবসময় 100। চোখ বন্ধ করি হোক, দুনিয়া উল্টাই গেল হোক, কর পূর্ব সবসময় 100। এবার করের হার যত পার্সেন্ট হবে তার উপর ডিপেন্ড করে কর পরবর্তী হবে, তার উপর ডিপেন্ড করে কর পরবর্তী। কর পূর্ব যদি 100 হয়, কর পরবর্তী 20, কর পরবর্তী করের হার 20%, কর পরবর্তী 80%। করের হার 25%, কর পরবর্তী 75%। করের হার 30%, কর পরবর্তী 70%। কার উপর ডিপেন্ড করে হচ্ছে? কারণ এটা সবসময় 100, এটা সবসময় 100, এটা সবসময় 100। এখন আমার করের মুনাফা কত দিয়ে আছে? 80,000, 8,000 টাকা দিয়ে আছে, 8,000 টাকা দিয়ে আছে। 8,000 টাকা কার মান? 80%-এর মান। 8,000 টাকা কার মান? 80%-এর মান। তার মানে 8,000 যদি কার মান হয়, 80,000-এর মান হয়, 80%-এর মান হয়, তাহলে 0 একটা কাটা, 0 একটা কাটা, 8 কাটা, 8 কাটা, আছে কত? আছে কত? আছে 100। আছে কত? 100। আমাকে বের করতেছে করের পরিমাণ। কর হচ্ছে 20%, 20 দ্বারা গুণ করব 2,000 টাকা। আমাকে বলছে কর পূর্ব মুনাফা কত? 100 ইন্টু 100, 10,000। বুঝছি কিনা? বুঝছি কিনা? কত হবে? করের পরিমাণ বের করতেছে 2,000 টাকা হবে। ভাইয়া বুঝছি কিনা? বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা? দ্রুত করে। বুঝতে পারছি কিনা? কর পূর্ব সব সময় 100, সব সময় 100, সব সময় 100। এখন করের হার ওরা যা দিবে, ওরা যদি মনে করে 50 দিছে তাহলে বাকিটা 50, ওরা যদি মনে করে করের হার 90 তাহলে বাকিটা 10। এখন ওই 10-এর মূল্য প্রশ্নের মধ্যে কত দেয়া আছে? দুইটা কি হবে? সমান হবে। কাটাকাটি করব, কাটাকাটি করব, 1%-এর মূল্য বের করব। এখন 20 দ্বারা গুণ করলে করের হার, 100 দ্বারা গুণ করলে কর পূর্ব মুনাফা। আরেকবার আবার দেখেন, কর পূর্ব সব সময় 100, কথা এটাই, সব সময় 100। এখন কর পূর্ব যদি 100 হয়, করের হার 20%, বাকিটা 80%। করের হার 30%, বাকিটা 70%। করের হার 50%, বাকিটা 50%। এখন আমার প্রশ্নের মধ্যে মুনাফার হার দিয়ে আছে, মুনাফার আর নিট মুনাফা, নিট মুনাফা অথবা কর পরবর্তী মুনাফা একই কথা। এখন কর পরবর্তী মুনাফা যদি 8,000 টাকা হয়, কার সমান? 80-এর সমান। 70 হলে 70-এর সমান। 50 হলে 50-এর সমান। তো আমরা কাটাকাটি করে 1% বের করব। 1%, তো 1%-কে যদি 20 দ্বারা গুণ করি করের হার পেয়ে যাব। 100 দ্বারা গুণ করলে কর পূর্ব মুনাফা পেয়ে যাব। বুঝছি ভাইয়া? বুঝছি? বুঝলে এটা করে দেন। বুঝলে 176 নম্বর প্রশ্নটা করে দেন। 176 নম্বর প্রশ্নটা করে দেন। 176 নম্বর প্রশ্ন। সো ভাই আবার দেখেন, আবার দেখেন, করের হার 40%, তো উপরেরটা কত? 100। কর যদি 40, এর পরবর্তীটা কত? এর পরবর্তী 60, তো 60-এর মূল্য কত? 6,000। শেষ। 60-এর মূল্য কত? 6,000। এবার এটা অ্যান্সার করলে কাজ শেষ, আজকে আর বলবো না।
সি নাম্বার সি নাম্বার সি নাম্বার এটা কি বের হচ্ছে এখানে কর পূর্ব বের করতে বলছে তো 1% ইনটু 100 1% ইনটু 100 সবাই অ্যানসার করেন গালিবা সি নাম্বার সহজ আছে ওকে আমার পেট বেচে ওরা পারে ওরা বাকিরা পারতেছে কিনা ওকে জেসমিন হ্যাঁ ঠিক আছে সি নাম্বার সাগর ভাইয়া কত 10,000 টাকা 10,000 সেম প্রসেস 100 দ্বারা গুণ করব 100 দ্বারা গুণ করব জিন্নাত ঠিক আছে ওকে এই যে দীপা মিলে গেছে 10,000 মিলছে ভাই মিলছে কিভাবে ভাই উপরে 100 এটা 40 পরবর্তীটা 60 তো 60 এর মূল্য কত 60,000 60 এর মূল্য ভাই 60,000 কাটাকাটি করলে 1% এবার 1% 40 দ্বারা গুণ করলে করের হার 100 দ্বারা গুণ করলে কর পূর্ব শেষ বলেন ভাইয়া সবার ক্লিয়ার হইছে কিনা সবার ক্লিয়ার হইছে কিনা সি নাম্বার সি নাম্বার সি নাম্বার সি নাম্বার সো পড়াটা সোজা করে নিলে সোজা আমি পেঁচাইতে গেলে পেঁচাবে সো প্রশ্নকর্তা যারা তারা আপনাদের থেকে অনেক বড় তারা অনেক বছর প্রশ্ন করেছে তাদের মাথায় আছে তাদের মাথায় সবকিছু আছে বলেন ভাই সবার ক্লিয়ার হয়েছে কিনা সবার ক্লিয়ার হয়েছে কিনা সবার ক্লিয়ার কিনা তাহলে বেশি কিছু পড়া নেই মোটামুটি আমরা প্রায় 60+ প্রশ্ন সমাধান করছি অবচয় যা দেখাচ্ছি তা অবচয় আর্থিক বিবরণের মধ্যে থিওরি ম্যাথ প্রথমের ম্যাথ যেগুলো কমিশন কর আর কিছু লাগবে না আর কিছু লাগবে না ওকে জি ভাইয়া ক্লিয়ার সো আজকে আমরা আর বেশি কন্টিনিউ করব না ভাইয়া সকাল থেকেই প্যারার উপরে সো আজকে আর কন্টিনিউ আমাদের কত পর্যন্ত শেষ আমাদের 176 পর্যন্ত শেষ আর বেশি নাই আর কত 130টার মতো প্রশ্ন আছে 130টা নয় আরো কম আছে ওইগুলো আপনি নিজ দায়িত্বে করেন বা আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব যদি পারি ইনশাল্লাহ করে দিব বাট যেগুলো দেখাচ্ছি বারবার করে প্র্যাকটিস করেন ওকে ক্লিয়ার ওকে সো ক্লিয়ার আমরা দুই দিনে 176টার মতো প্রশ্ন আমার ভাইয়া আপনার বাসা কি নোয়াখালী অথবা ফেনী না ভাইয়া বাসা নোয়াখালী ফেনী না বাসা হচ্ছে চট্টগ্রাম চাটগাঁয়া আচ্ছা এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে পড়ালেখা শেষ এতটুকু পড়ছেন 1.5 ঘন্টা পড়ছেন অনেক পড়ছেন এর বাহিরে কোনো প্রশ্ন কারো আর কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন অন্যান্য বিষয় বা ক্লাসের মাঝে আমরা অন্য কোনো আচ্ছা থ্যাংক ইউ ভাই এফোর্টস লেভেল দোয়া করেন ভাইয়া প্রথম কথা সেমিস্টারের লাস্টের দিকে 6 সেমিস্টারের সামনে সেমিস্টার দিব 6 সেমিস্টার শেষ মানে তৃতীয় বর্ষ শেষ হয়ে যাবে লাস্টের দিকে চলে আসছে সকালে ভাইবা কয়টা বাজে দিছিল 10:30 বাজে এটার পরে এগুলা দৌড়াদৌড়ি করি এরপর আপনার কি ছিল প্রেজেন্টেশন ছিল 3:30 বাজে প্রেজেন্টেশনের পরে আবার সেমিস্টারে ভর্তির জন্য ব্যাংকে টাকা দিতে হবে রিসিপ্ট দিতে হবে জমা দিতে হবে এগুলা করি আসছি সন্ধ্যায় 6টা বাজে সকালে বেরোছি আসছি 6টায় 6টা থেকে কতক্ষণ আধা ঘন্টা থেকে 20 মিনিট একটু রেস্ট দেন আবার আপনাদের ক্লাস টানা 1.5 ঘন্টা একবারও বসার সুযোগ নাই তো এগুলো একটু চিন্তা করবেন আপনি যদি মনে করেন ক্লাস করাচ্ছে আমি শুই ক্লাস করতেছি অ্যান্সার দিচ্ছি আমি আমার মতো আছি আমিও যেরকম কষ্ট করি আপনার বাবাটাও কষ্ট করে আপনার মাটাও কষ্ট করে সন্তান হিসেবে আপনার একটা দায়িত্ব থাকে এই কষ্টগুলো সার্থক করার সো যেটার পিছনে আমরা কষ্ট করতেছি একটা ভালো লেভেলে পৌঁছানোর জন্য আপনি যদি ওই লেভেলে পৌঁছান আপনি কতটুকু খুশি হবেন জানি না কিন্তু আপনাকে ওই লেভেলে পৌঁছানোর জন্য মানে আপনাকে তৈরি করার জন্য তৈরির যে কারিগর যারা আছে আপনার পিছনে যারা কাজ করে তারা কি পরিমাণ খুশি হবে জাস্ট ওইটা একটু চিন্তা করবেন যে এই মানুষগুলো আমাদের জন্য কতটুকু করতেছে শিক্ষকরা করতেছে ওইটা হয়তো সামান্য দেখা যায় কিন্তু বাবা মা তারা তো আরো বেশি করছে বাবাটা সকালে চলে যাচ্ছে দেখতেছেন সকালে চলে গেছে রাতে আসছে অনেকে হয়তো বাবারে দেখেও না গভীর রাতে আসছে আমি ঘুমাই যাচ্ছি আমার বাবা কখন আসছে আমি দেখি না মাটাও সকাল থেকে শুরু করতেছে টাইম টু টাইম খানা পাচ্ছি যা পাচ্ছি সব পাচ্ছি সো সবকিছু যখন আমার জন্য এত কিছু করতেছে আমার তো একটা দায়িত্ব থাকে তাদের আশাগুলো পূরণ করার জন্য সো এগুলো একটু চিন্তা করবেন যখন হতাশা বেড়ে যায় যে ভাইয়া মনে হয় পারবো না ভাইয়া যদি না পারি কি হবে না হবে বা ক্লাস করার সময় ভাইয়া ক্লাস করাইতেছে উনি ক্লাস করাক না আমি শুই করতেছি টাইম দিচ্ছি অ্যান্সার করতেছি হয়েছে তো না ভাইয়া বাই ডিউ রিটার্নে কি সবগুলো না ডিউ রিটার্নে সবগুলো ম্যাথ আসবে না আচ্ছা আর ইউটা হ্যাঁ আর ইউ এর পরীক্ষা তো সকাল 9টায় আর ইউ এর ভোর 6টা বাজে ভালো টাইম একেবারে ভোর 6টা অন্য কোনো টেনশন নাই পুরো রিফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিয়ে আসবেন সুন্দর একটা টাইম দিছে
সুন্দর একটা টাইম দিছে, ভোর 6টা বাজে। এইদিক ওদিক কোনো প্যারা নাই, সোজা এক্সাম হল, পরীক্ষা দিছেন চলে আসবেন, এতটুকুই, কথা না বাড়াই। আবারও কাজ আছে, আবারও কাজ করতে হবে। সো ইনশাল্লাহ ভাইয়া 6টা বলছে, হ্যাঁ 6টা বলছে। সো ঠিক আছে, এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এখন পরবর্তী ক্লাস কখন হবে সেটা আমরা জানাই দিব ইনশাল্লাহ। আপাতত আমরা অ্যাকাউন্টিং শেষ করতেছি, এরপর আমরা যদি পারি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট একসাথে সমাধান করব। ডিউতে সবগুলো ম্যাথ আসবে না, 2-1টা ম্যাথ আসবে, বাকিগুলো নর্মাল থিওরি প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করবে। ওকে, এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।